প্রত্যেকটা বল মারবো, দেখবো আর মারবো, যত জোরে বলই করুক। আশরাফুল 100 করতে হবে, আমি অবশ্যই করবো, কেন করবো না। হগের বল ক্যাটিস চাপ করে এক হাতে ক্যাচটা নিয়ে ফেলেছেন। আমি যখন ছোট ছিলাম আমি প্রচুর টিয়ার গ্যাস খেয়েছি এই মোহামেডান আবুয়ানি খেলা দেখতে গিয়ে। আইসিএল একটা টুর্নামেন্ট হবে আইপিএল এর মতন, ওই সময়টা বাংলাদেশে 21 কোটি টাকার মতন হয় আর হিউজ অ্যামাউন্ট। সাকিব আল হাসান তিনি ফিরবেন, চেষ্টা করা হচ্ছে। 2027 বিশ্বকাপের দলে আসলে তার অ্যাজ এ কোচ আপনি প্রয়োজনীয়তা কতটা দেখেন? 5ই আগস্টের পরে ফারুক ভাই যখন বোর্ড প্রেসিডেন্ট হলেন তখন আমার একটা অপরচুনিটি ছিল যে বোর্ড ডাইরেক্টর হওয়ার। আমার বাসার সবাই ব্রাজিল করে, আমি আর্জেন্টিনা। তো আমি আম্পায়ার সৈকত ভাইকে বলছিলাম যে সৈকত ভাই এটা কি ধরনের ব্যবহার। পরে তামিম বলছে আপনার কি সমস্যা, মুস্তাফিজকে নিয়ে যে ঝামেলাটা হলো, ওয়ার্ল্ড কাপটা হলো না। ওই যে হাত দেখে রিড করাটা আমরা ছোটবেলা থেকে শিখেছি, ওই কারণে মুরালিকে খেলাটা আমার জন্য খুব সহজ হয়েছে। ওই দিনটা ওনার হতে পারতো, ওই সুপারস্টার উনি হইতে পারতো। সুমন ভাইকে আমি বলছিলাম ম্যাচ কিন্তু জেতা সম্ভব। সুমন ভাই বলছে চুপ থাক, তুই তোর ব্যাটিং কর। খালি নিউজ হয়ে যায় আশরাফুল বিয়ে করছে পরিমণিকে। এটাতেও আপনি আউট বলে গেছি। ওই ম্যাচটা কিন্তু আমি অ্যাজ এ লেগ স্পিনার কাম ব্যাটসম্যান খেলেছিলাম আর বলার হিসেবে খেলেছিলাম। সারা রাত ঘুম হয়নি, আমি স্বপ্ন দেখছি লারার রেকর্ড ভাঙছি, শো করছি। মুরালি 2 ইনিংসে 5টা 10টা উইকেট নিয়েছিলেন, কিন্তু আমরা জয়েন্ট ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি। উনি ম্যান অফ দ্য ম্যাচের যে প্রাইজটা ওইটা আমাকে দিয়ে দিয়েছেন। পলক ছিল আমাদের হেড কোচ, জন্টি রোস ছিল আমাদের ফিল্ডিং কোচ। সবসময় ওরা পজিটিভ ছিল। হরভজন সিং যেমন সবসময় চাইতো যেন আমি অপরচুনিটি পাই বেশি। আমি আর মাস্টার আমরা দুইজনই প্রচুর গান পছন্দ করতাম। জেমস বলেন, আইয়ুব বাচ্চু, মোস্টলি বাংলা ব্যান্ড, আজম খান, নাজমুল হাসান পাপন এখনো থাকতেন, আপনার বোর্ডের সঙ্গে কাজ করা হতো। অনেক মজা করে ঠাস করে চুপ হয়ে যেত। আর ওনার এই গুণটা ছিল যে চুপ হয়ে ভাষায় দিত। একমাত্র ক্রিকেটার যে আমি অন্যায় করে স্বীকার করেছি এবং শাস্তি হয়েছে এবং ফিরে এসেছি। কখনো স্কুল পালিয়েছেন? এভরিডে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এশিয়া পোস্ট স্পোর্টস। আমাদের এই ব্র্যান্ড নিউ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল তিতুমির এবং আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করব প্রতি সপ্তাহে খেলার জগতের একজন মানুষকে আনতে, তার সঙ্গে আড্ডা দেব, গল্প করব, বলা না বলা অনেক কথা আমরা শুনবো। খেলার ঘিরে ধরুন খুব সিরিয়াস আলাপ হয়তো আমরা তার সঙ্গে করব। যদিও এটা খেলার অনুষ্ঠান, কিন্তু আমার আজকে আসলে শুরু করতে ইচ্ছে করছে একটা কবিতার কয়েকটা লাইন দিয়ে। সেটা হচ্ছে, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। সুকান্তের ছাড়পত্র এটা। এখন এই কবিতার সঙ্গে আপনি যদি লাইনগুলোর সঙ্গে মিলিয়ে কোনো ক্যারেক্টার চিন্তা করেন এবং আপনি যদি একটু খেলার জগতের সঙ্গে রিলেট করেন, তাহলে আসলে একটা নামই আসবে। সেটা হচ্ছে একেবারেই হালকা গড়নের এক টিনেজার, যার সাদা পোশাকে অভিষেক হচ্ছে শ্রীলঙ্কায় এবং অভিষেক টেস্টে সেঞ্চুরি। এবং এর সাথে শুধু বাংলাদেশ না, সারা ক্রিকেট বিশ্ব বুঝলো যে এক তারকার আবির্ভাব হলো। বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার এবং জীবনের সাফল্যের আলো ঝলমলে পথ যেরকম ছিল, তেমনি তাকে অন্ধকার জগতের সঙ্গে মুখোমুখি হতে হয়েছে। নানান চড়াই উতরাই পার করেছেন, তবে হার মানেননি, লড়াই থামাননি এবং শেষ পর্যন্ত তিনি আবারও ক্রিকেটের প্রেমে ফিরেছেন, ক্রিকেটে ভিন্ন পরিচয়ে। বুঝতেই পারছেন কার কথা বলছি। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। রাইট, আমরা এই অনুষ্ঠানটায় আমরা আসলে আপনার সঙ্গে অনেক রকম কথা বলবো, নানান বিষয়, খেলার বাইরের। তবে আমরা শুরু করতে চাই আমাদের প্রথম সেগমেন্ট, যেটা একেবারে একটু সহজ কথা দিয়ে, খুব সহজে। এবং সবচেয়ে সহজ কথা বোধহয় আমি আপনাকে এর মধ্যে বলে ফেলেছি। কেমন আছেন? কেমন সময় কাটছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছি। চমৎকার একটা ঈদ গেল। যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, আমরা ভাইয়ার 2টা মেয়ে, একটা ছেলে, আমার একটা মেয়ে, একটা ছেলে, আমার বোনের একটা ছেলে, সবাই মিলে। আম্মা আছে, আব্বা মারা গিয়েছেন আমার মেয়ে হওয়ার 15 দিন পরে। তো আমরা একসাথেই থাকি, খুব ভালো একটা সময় কাটিয়েছি। আর যেহেতু ক্রিকেটের মানুষ, একদম ক্রিকেটের সাথেই থাকতে চাই। সেটা আমাদের 29 বছর ধরে আমরা যে জিনিসটা করি, অঙ্কুর ক্রিকেটার যারা আমরা আছি, ওয়াইস স্যারের স্টুডেন্ট, ঈদের পরের দিন স্যারের বাসায় যেয়ে লাঞ্চ করি। তো এইটা আমরা 29 বছর ধরে করে যাচ্ছি। রোজার ঈদ, কুরবানির ঈদ, আমরা এই সবগুলো গল্প শুনবো, ফ্যামিলির গল্প, এবং ওই আপনাদের যে রিইউনিয়ন হয় প্রতি বছর সেটাও শুনবো। কিন্তু ধরেন আপনার এখন যে পরিচয় ব্যাটিং কোচ হিসেবে,
এটাতে আপনি যে সময়টায় দায়িত্ব নিয়েছেন খুবই অস্থির একটা সময় বাংলাদেশ ক্রিকেটের জন্য, মাঠে এবং মাঠের বাইরে অনেক রকম আলোচনা আছে। দর্শকরা যেন হঠাৎ করে মনে হচ্ছে ক্রিকেট থেকে একটু, ক্রিকেট যেরকম পাগলের মতো বাংলাদেশের মানুষ ফলো করে সেটা বোধহয় কোথাও একটা বোধহয় অভাব দেখা যাচ্ছে। এরকম একটা ডিফিকাল্ট টাইমে, চ্যালেঞ্জিং টাইমে আপনি দায়িত্বে, এইটা কি আসলে আপনার উপর আসলে ঠিক কেমন প্রভাব ফেলেছে ওভারঅল? আমি এনজয় করছি, কারণ আমি শুরুটা করেছি আসলে অ্যাজ এ ব্যাটিং কোচ হিসেবে টেস্ট ম্যাচ দিয়ে। আপনি যদি দেখেন ২৬ বছর ধরে আমরা টেস্ট খেলছি, এই প্রথম যে ২টা টেস্ট ম্যাচে ৩টা ইনিংসে আমাদের ব্যাটসম্যানরা তাদের কেরিয়ারের, আমাদের ওভারঅল যদি দেখেন যে ওপেনাররা 3টা ম্যাচই চমৎকার স্টার্ট দিয়েছেন আমাদের। এবং আমি লাকি যে আমি খুবই ভাগ্যবান যে এমন এক সময় আমাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দায়িত্বটা দিয়েছেন। মুশফিকের 100তম টেস্ট, বাংলাদেশি ফার্স্ট কোনো ক্রিকেটার যে 100টা টেস্ট খেলেছেন, তার ডেবুতে আমি ছিলাম। লর্ডসে যখন তার ডেবু হলো তখন আমি ছিলাম। তার 100তম টেস্টে আমি ড্রেসিং রুমে ছিলাম। এটার জন্য আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। এবং অসাধারণ 100 করেছেন, 100তম টেস্ট ম্যাচে 100 করেছেন। তো ওভারঅল আমি বলবো যে আমি খুবই ভাগ্যবান যে এমন এক সময় বাংলাদেশ টিমে আমি ঢুকেছি, টিমও ভালো করছেন, বিশেষ করে আপনার ডিপার্টমেন্ট, যেটা আমার ডিপার্টমেন্ট। আমি বলবো যে অসাধারণ। আয়ারল্যান্ডের সাথে ভালো করেছেন, পাকিস্তানের সাথে অসাধারণ ব্যাটিং করেছেন। তানজিম তামিম ব্রিলিয়ান্ট 100 করলো, 100 রানের পার্টনারশিপ করলো। সাইফের ব্যাটিংটা আমি বলবো যে ব্রিলিয়ান্ট ব্যাটিং ছিল। তো ওভারঅল আমি খুব এনজয় করছি। রাইট। ক্রিকেটার আশরাফুল থেকে কোচ আশরাফুল অবশ্যই অনেক রকম চেঞ্জ তো থাকে। এর মধ্যে আমি যদি একটু পার্টিকুলারলি জানতে চাই, সেটা হচ্ছে যে পরিশ্রম কি একই রকম করতে হয় ধরুন ফিটনেসে বা জিমে, নাকি এখন শুধু ছেলে পুলে দেবো না তোমরা জিম করো, নিজের কিছু করতে হয় না? একটু বলবেন। না, কোচদের আরো কষ্ট, হয়তো ফিজিক্যাল কষ্টটা কম, প্লেয়ারদের ফিজিক্যাল ট্রেনিংটা বেশি হয়, কিন্তু মেন্টালি কিন্তু প্লেয়ারদের থেকে কোচদের বেশি, এবং কাজটা কিন্তু আরো বেশি। কারণ হলো প্লেয়াররা যখন তাদের পার্টটা করে তারপরে কিন্তু তারা ব্রেক নিতে পারে, কিন্তু কোচের কিন্তু সবাই আগে আসতে হয়, সবার শেষে যেতে হয়। এবং সবাই, আপনার 15টা প্লেয়ার থাকলে 15টা প্লেয়ারকে নিয়ে আপনার প্ল্যান করতে হবে। ইন্ডিভিজুয়াল প্লেয়ার কিন্তু শুধু আপনাকে নিয়ে আপনি চিন্তা করবেন, কিন্তু অ্যাজ এ কোচ আপনাকে সবাইকে প্ল্যান দিতে হবে যে তুমি এই সিচুয়েশনে কি করবা, তোমার এটা হওয়া উচিত। তো কোচ সাথে সাথে কিছু ভুলভাল হলে সেটা ঠিকঠাক করে দেওয়া। তো কোচের কাজটা কিন্তু অনেকে হয়তো বা সহজ মনে করে, সবচেয়ে কঠিন কিন্তু কোচের কাজটা। ওকে, এবার একটু আমরা আপনার ধরুন যদি আমরা বলি যে মোহাম্মদ আশরাফুল মানেই হচ্ছে অভিষেক টেস্টে সেঞ্চুরি, সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান, আবার কারো কাছে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানো, কিংবা ইংল্যান্ডের সঙ্গে সেই অসাধারণ ইনিংস। আবার ধরুন এরকম আছে 2007 একই বছর 2টা বিশ্বকাপে আপনার 2টো অসাধারণ ইনিংস, সাউথ আফ্রিকার সঙ্গে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, 158 ভারতের সঙ্গে বা 190 শ্রীলঙ্কা। আপনার কাছে আসলে নিজে কোনটা মোহাম্মদ আশরাফুল? প্রত্যেকটা ইনিংসে আমি বলবো যে আমার যেমন পরিচয় করিয়েছেন, বাংলাদেশকেও কিন্তু একটা, বাংলাদেশের জন্য একটা স্টেটমেন্ট ছিল প্রত্যেকটা ইনিংস। আপনি যদি দেখেন ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরি আমাকে পরিচয় করিয়েছে ওয়ার্ল্ডে, বাংলাদেশকেও পরিচয় করিয়েছে। 25 বছর ধরে কিন্তু এই রেকর্ডটা এখনো আছে যে ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরি বাংলাদেশি একজন ক্রিকেটার। আপনার অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরিটা যদি চিন্তা করেন, তখন আমরা টেস্ট ক্রিকেট এতটা ভালো করছিলাম না। তো ইংলিশ মিডিয়া কিন্তু প্রশ্ন তুলছিল যে আমাদের কি তাড়াতাড়ি টেস্ট স্ট্যাটাস দেওয়া হয়ে গেল কিনা। ওই ইনিংসের পরে, ওই ম্যাচ জেতার পরে তখন কিন্তু আবার বলছিল যে না, তাদের সময় দিতে হবে, তারা ট্যালেন্টেড টিম। তো এক একটা ইনিংস আপনি যদি দেখেন যে সাউথ আফ্রিকার সাথে যে ইনিংসটা, আমরা সুপার 8-এ গেলাম, সুপার 8-এ যাওয়ার পরে আমরা পরের 2টা ম্যাচ ভালো করিনি, খুব বাজে ক্রিকেট খেলেছিলাম। আবার প্রশ্ন উঠলো যে এই টিমটা খামাখা উঠলো সুপার 8-এ। তারপরেই আমরা গায়ানাতে যে নাম্বার 1 র্যাঙ্কিং এ সাউথ আফ্রিকাকে হারালাম। তো এভরি ইনিংস বাংলাদেশে আপনি যদি দেখেন যে 99 ওয়ার্ল্ড কাপের পরে আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি, আমরা কিন্তু 47টা ম্যাচ উইন ছাড়া, 47 নাম্বার ম্যাচ যে আমরা জিম্বাবুয়েকে হারালাম। তখন জিম্বাবুয়ে কিন্তু স্ট্রং টিম, কারণ তারা রেগুলার বড় দলকে হারায় খুব। 99 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালিস্ট, তো বিগ নেম ছিল তখন জিম্বাবুয়ে। ওই টিমকে আমরা হারালাম, শুরু করলাম ওই যে 2004-এ আমাদের উইনিং শুরু হলো, এরপরে এভরি সিরিজে আমরা একটা একটা করে উইন করছিলাম। তো ইনিংস যদি চিন্তা করেন, আমার সবগুলো ইনিংসই আমার ফেভারিট, কিন্তু আমি সাউথ আফ্রিকার ইনিংসটা খুব আলাদাভাবে দেখি ওয়ানডে ক্রিকেটে। ওই ইনিংসটাতে আপনার অ্যাজ এ ব্যাটসম্যান এই ধরনের ইনিংস খেলতে চায়, 87 from 83 বলে। ওই ইনিংসটা
প্রত্যেকটা শর্টস এত ক্রিকেটিং শর্টস ছিল। আর যেহেতু আমি ছোটবেলা থেকেই টেন্ডুলকার এবং আমিনুল ইসলাম বুলবুল ভাই এই দুইজনকে ফলো করে বড় হয়েছি, তো ওই ইনিংসে দেখবেন যে অনেকগুলো শর্টস আর কি কমেন্টেটরও বলছিল লোক লাইক টেন্ডুলকারের মতন শর্টস খেলছে। তো আমি যেহেতু ওরা ফলো করতাম, ওই শর্টস গুলা খেলার চেষ্টা করতাম। তো ওই ইনিংসটা আমার ফেভারিট একটা ইনিংস। রাইট। টেন্ডুলকারের কথা শুনে মনে হলো টেন্ডুলকারকে তো আপনার বাড়িতেও এসেছে, আমরা সেই গল্পও শুনবো, কিন্তু আমার একটু পার্সোনাল ফেভারিটটা এই ক্ষেত্রে বলতে চাই। আমি জানি না আসলে ওই সময় আমরা যখন খুব ছোট ক্রিকেট খেলা দেখছি 52 বলে 94, এটা একটা অন্যরকম ভাই, যে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান যে এরকম করে মারতে পারে, সিরিয়াসলি বিশ্বাসটাই আমাদের হয়তো তখন ছিল না, আপনার ইনিংস দেখার পরে হয়েছে। ওই ইনিংসটাতে আর কি আমি আউট হওয়ার পরে ড্রেসিং রুমে মাশরাফি, তাপস ভাই, নাজমুল আমাকে এসে জড়িয়ে ধরেছিল। আচ্ছা, এই কারণে, কারণ আমরা 393 রান দিয়েছিলাম, তো ওই রান চেস করতে গিয়ে প্রথম বলে আমি আউট হতে পারতাম, হ্যাট্রিক বল, তো লাকি ছিলাম, আউট হয়নি। তারপরে আমার মাথায় আসলো যে প্রত্যেকটা বল মারবো, একটা বল ডিফেন্ড করবো না, দেখবো আর মারবো। উইকেটটা এত ভালো ছিল, ফার্স্ট 50 হয়ে গেল বাংলাদেশের মধ্যে। 20 বলে বা 21 বলে 50 করলাম, 52 বলে 94। ওই সিরিজের পর আসার পর আকরাম ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। তো আকরাম ভাই বললো, আশরাফুল, ওদিন একটা ফুটবল ম্যাচ নাকি ছিল, আমি ফুটবল ম্যাচটা দেখবো ভাবছিলাম, এই কারণে সজাগ ছিলাম, কিন্তু তোর ব্যাটিং দেখে ওই ফুটবল ম্যাচই দেখি নাই, তুই প্রত্যেক বলে যেভাবে মারছিলি আর কি, অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন ছিল আশরাফুল ভাই। 6 ফিট 4 ইঞ্চি লম্বা, হাত 2 ফিট, 8 ফিট 4 ইঞ্চি লম্বা একটা মানুষের থেকে 90+ মাইলে বল আসছে, সবগুলা বলারে ফ্লিন্টফ, হারমিসন, ট্রেমলেট, 3টা ফাস্ট বলারই অলমোস্ট 90+ বল করে। তো ওদের যেভাবে আসলে ব্যাটিং, আমার কাছে ওইটাই ইচ্ছা ছিল যে দেখবো আর মারবো, যত জোরে বলই করুক। তো আলহামদুলিল্লাহ লাকও ফেভার করেছে। ওই ইনিংস গুলো এখনো মানুষ যখন দেখা হয় যে আশরাফুল ভাই আপনার ওই ইনিংসটা কালকে আমি দেখেছি, তো আলাদা মজা লাগে আসলে। আমরা আরেকটু পেছনে যাবো আস্তে আস্তে একটু করে, এবং সেটার জন্য আমরা যদি বলি এখন আপনার আশরাফুলের যদি 2.0 হয় বা আপনার সেকেন্ড ফেজ চলছে, এবং সেটার বোধহয় 2018 সালটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই বছরে আপনার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা উঠে গেল, এবং নিশ্চয়ই আপনার জন্য খুবই স্পেশাল বা একটু চ্যালেঞ্জ নিয়ে তো এসেছিলেন, মনে মনে একটা চিন্তা প্রতিজ্ঞা তো ছিল আপনার তখন। 100%। দেখেন, আমার যে নিষেধাজ্ঞাটা এসেছিল তখনই আমার বয়স 29 ছিল। তো আমার ইচ্ছা ছিল যে আমি আর বিশ্বাস করতাম যে যেহেতু আমি নিজের থেকেই স্বীকার করেছি, সেই কারণে আমার বিশ্বাস ছিল যে আমি আবার হয়তো আরেকবার রিটার্ন করতে পারবো ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সেই কারণে দেখেন 2013, 14, 15 3টা বছর আমি আমেরিকাতে প্রায় 4 মাস করে ছিলাম প্রাইভেট গেম খেলার জন্য, যে আমি মাঠে থাকতে পারি। তারপর 2016-তে কিন্তু আমার ডোমেস্টিক খেলার পারমিশনটা পেলাম, বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেট লিস্ট এ ক্রিকেট খেলার পারমিশন পেয়েছি। 2018-তে আমি আমাদের ক্রিকেট হিস্ট্রিতে যদি দেখেন, এখন পর্যন্ত আমরা তো 1971-এর আগে থেকে আমরা আমাদের ক্রিকেটটা হচ্ছে, লিস্ট এ ক্রিকেট হচ্ছে এখন পর্যন্ত, কিন্তু এখনো 2026-এ এসেও কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে 5টা সেঞ্চুরি আমি করেছি এখন পর্যন্ত। এর মধ্যে এনামুল বিজয় 1000 রান, 1100 রান, নাইম শেখ 800-900 রান এভরি সিজন করছেন, তাদের সেঞ্চুরির সংখ্যা কিন্তু 4টাতেই থেমে যাচ্ছে, 5টা হয়নি। আমি প্রথম ক্রিকেটার যে ব্যাক টু ব্যাক 3 ইনিংসে 3টা সেঞ্চুরি করিয়েছিল আল্লাহ। যে তখন আমার স্বপ্ন আর কি, আমার যেহেতু স্বপ্ন ছিল যে আমি আবার ফিরে আসব, কিন্তু পারিনি, এটা আমার হয়তো ফিটনেস। তখন ওই আলোচনা কিন্তু এমনিতে উঠেছিল যে মোহাম্মদ আশরাফুল আবার বোধহয় জাতীয় দলে ব্যাক করছেন, এবং আপনিও ইন্টারভিউতে বলেছিলেন যে আপনার আমার ইচ্ছা ছিল একটা ম্যাচ খেলে হলো অবশ্যই। আমার খুব ইচ্ছা ছিল যে আমি হয়তো আমার ভক্তদের আরো কিছু ইনিংস যদি উপহার দিতে পারতাম। দেখেন, আমি 2013-তে আমার খেলা বন্ধ হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট। এখন পর্যন্ত দেশে এবং দেশের বাইরে যেখানেই যাই, আমি ভাগ্যবান যে এমন ভালোবাসা খুব কম ক্রিকেটারই পায়। তো এই জায়গাটার জন্য আমি খুব ইচ্ছা ছিল যে তাদের জন্য হলো যদি আমি আবার ফিরে কয়েকটা ইনিংস যদি আমি উপহার দিতে পারতাম, যে ভালো ভালো ইনিংসগুলো, তাহলে ভালো লাগতো। সেটা হয়নি। যখন হয়নি তখনই আসলে আমার কাছে এইটার মাঝে আমি চিন্তা করেছিলাম যে আমি কি করব, খেলা ছাড়ার পরে আমার তো একটা প্রফেশনে যেতে হবে। তো খেলা রিলেটেড অনেকগুলো প্রফেশনই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু একদম ইয়াংগেস্ট সেঞ্চুরি করেছি, ওই সময় সেঞ্চুরি করেছি,
আমার অনেকগুলো ভালো ভালো ইনিংস আছে, আবার অনেক ফেলারও আমি। জি জি তো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে কোচিং এ আসলে আমি হয়তোবা বেশি ইনপুট দিতে পারবো আমাদের বাংলাদেশ ক্রিকেটটাতে। অলরাইট তো সেই কারণেই আমি 2012-তে যখন ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গেলাম, তখন আমি ব্ল্যাকিদের হয়ে তখন আমি লেভেল 2টা করেছিলাম। মানে তখনই আপনার লেভেল 2 হয়ে গেছে? হ্যাঁ, কারণ ইংল্যান্ডে যখন আপনি খেলতে যাবেন একটা ক্লাব ক্রিকেটে, তাদের স্যাটারডে সানডে খেলা থাকবে, থার্সডেতে টিম প্র্যাকটিস থাকবে, টুইসডেতে আপনার বাচ্চাদের ট্রেনিং করাতে হয়। ওই ক্লাবের বাচ্চা থাকে আন্ডার 12, আন্ডার 14, ওদের আপনার 2 আওয়ার্স কোচিং করাতে হয়। তো যেই ফরেন প্লেয়ারটা যায় তাদেরকে ওই ক্লাবই লেভেল 2টা করায় ইসিবির আন্ডারে। আচ্ছা, ওয়াও, কারণ ওদের সিস্টেমটাই ডিফারেন্ট। দারুণ দারুণ। তো সেই সময় আমি 2012-তে লেভেল 2 করা শেষ। তো বুলবুল ভাইয়ের সাথে যেহেতু আমার ওনার আর কি, উনি আমার রোল মডেল, ওনার সাথে আমার সবসময় কথা হতো। আইসিসিতে যখন ছিলেন বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে, তখন আমাকে বুলবুল ভাই বললেন যে আশরাফুল, 2023-এ আফগানিস্তান ক্রিকেট বোর্ড লেভেল 3 কোচিং কোর্সটা হবে ওকে 6 দিনের জন্য। তো তুই ফ্রি থাকলে করতে পারিস, যেহেতু আমি কোচিং লাইনে আসতে চাই খেলা ছাড়ার পরে। তো ওই জিনিসটা আমি নিজের ফ্লাইটে গেলাম, নিজের হোটেলে নিজের খরচে থাকলাম। ওদের ওই কোচিং কোর্সটা করার জন্য এন্ট্রি ফি দিতে হয়, ওই জিনিসটা আমাকে ফ্রি করেছিলেন আচ্ছা আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আমি যেহেতু বাংলাদেশ থেকে গিয়েছিলাম, আমাকে ফ্লাইট এবং হোটেল ভাড়া দিয়ে আমি ওই কোর্সটা করলাম। পরে 5 মাস পরে আমি ওই সার্টিফিকেটটা পেলাম লেভেল 3 কোচ হিসাবে। বাংলাদেশে 2009-এ হয়েছিল। তারপরে কিন্তু এই বুলবুল ভাই অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে আবার এই কোর্সটা করালেন। হ্যাঁ, এর মাঝে কিন্তু প্রায় 14 বছর হয়েছে এই কোর্সগুলো হয়নি। তো আমি ছিলাম 2009-এর পরে আমি একমাত্র যে লেভেল 3 কোর্সটা করেছিলাম, যেহেতু আমি কোচিং লাইনে আসব। তো আলহামদুলিল্লাহ এখন তো আমি এই কারণে আসলাম যে আমি বলতে পারবো যে কখন কোন সময় আপনার মাইন্ড কি চাচ্ছে, কি চিন্তা করছে। সেটাই মনে হয় দরকার না? আপনি ধরেন ব্যাটিং এ যতটা শেখাবেন তার চেয়ে অনেক বেশি বোধহয় এগুলোতে বেশি ইয়ের সুযোগ আছে। এলিট প্লেয়ারদের আমি ব্যক্তিগতভাবে মনে করি যে টেকনিক থেকে আপনার সিচুয়েশনগুলো যদি রিড করতে পারেন, যে এই সিচুয়েশনটা আমাকে কি চাচ্ছে, এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি টেকনিক আপনার ফল্ট হলেও আপনি পারফর্ম করতে পারবেন। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমি সবসময় বলে আসছিলাম যে অনেকেই ভাবছে যে খুব আর্লি হয়ে গিয়েছে কিনা যে ন্যাশনাল টিমের কোচ হিসাবে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন তাদের জন্য কিন্তু আর্লি ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করাটাই বেটার। এই কারণে আপনি ইনপুট দিতে পারবেন খুব ইজিলি। যতটা কঠিন হবে এজ লেভেলে যে কাজ করে, এজ লেভেলে আমার কাছে মনে হয় যে যত এক্সপিরিয়েন্স হবে তখন আপনি এজ লেভেলে কাজ করাটা বেটার আমার কাছে মনে হয়। এটা অনেক কিছু শেখানোর বিষয় আছে, কিন্তু আপনি ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু আপনি জাস্ট খেলা ছাড়লেন, নিজের এক্সপেরিয়েন্সটা ওই জিনিসটা আপনি শেয়ার করবেন, এটা আমার কাছে মনে হয়। তারপরও আশরাফুল ভাই, ধরুন আপনি ধরুন কোচিং এ গিয়েছেন, অবভিয়াসলি আপনি আপনার লম্বা জার্নি কোচিং এর, কিন্তু স্টিল আপনার জন্য ধরেন আপনি অ্যানালিস্ট হিসেবে খুব ভালো করছিলেন, আর অনেক রকম ক্যারিয়ার ছিল, বিসিবিতে যেতে পারতেন, বোর্ডের সঙ্গে কাজ করতে পারতেন, কিন্তু আপনি কোচিংটাই বেছে নিয়ে যাচ্ছেন। না, আমার অপশন ছিল। যখন আপনার 5ই আগস্টের পরে আমি তখন ইংল্যান্ডে ছিলাম, তো আমাকে তখন অপশন আর কি অপরচুনিটি ছিল যে বোর্ড ডাইরেক্টর ফারুক ভাই যখন বোর্ড প্রেসিডেন্ট হলেন, তখন আমার একটা অপরচুনিটি ছিল যে বোর্ড ডাইরেক্টর হওয়ার একটা অপরচুনিটি ছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি বোর্ড ডাইরেক্টরের থেকে আমার ক্রিকেটের মাঠে থাকতে আমি এনজয় করি, যেটা হলে বেশি বেনিফিট হবে। তারপর তো বুলবুল ভাই আসলেন, ওই সময় আমার একটা অপরচুনিটি ছিল অ্যাজ এ বোর্ড ডাইরেক্টর হিসাবে, কিন্তু আমার স্বপ্নই ছিল যে আমি মাঠে কোচিং লাইনে আসব। কারণ আমি রংপুর রাইডার্সের হয়ে গ্লোবালে প্রথম কাজ করতে গেলাম, সেখানে আমরা চ্যাম্পিয়ন হলাম, প্রথম বাংলাদেশি কোনো টিম যে দেশের বাইরে চ্যাম্পিয়ন হলো। তারপর আমি এসে আপনার ধানমন্ডি স্পোর্টস ক্লাব প্রিমিয়ার ডিভিশনে কাজ করলাম অ্যাজ এ হেড কোচ হিসাবে। 2টা একাডেমিতে আমি কাজ করেছি, গুলশান ইউথ একাডেমিতে আমি প্রায় 6 মাস কাজ করেছি অ্যাজ এ হেড কোচ হিসাবে। আপনার ধানমন্ডি স্পোর্টস ক্লাবের একাডেমিতে আমি প্রায় 3 মাস কাজ করেছি। কোচিং এর কাজটা এনজয় করছিলেন? হ্যাঁ, তারপর গুলশান ইউথ মেয়েদের প্রিমিয়ার লিগে আমি অ্যাজ এ হেড কোচ হিসেবে কাজ করেছি। স্টিল বোর্ডের চেয়ারের হাতছানি এড়ানোটা তো একটা, দেখেন আমার কাছে মনে হয়েছে যে বোর্ড ডাইরেক্টর ফারুক ভাই রিসেন্টলি
ইন্টারভিউগুলো শুনছিলাম যে বোর্ড ডাইরেক্টর বা বোর্ড প্রেসিডেন্ট এখানে কিন্তু কোনো সম্মানই নাই, এখানে আপনি জাস্ট কাজ করবেন। কিন্তু আমি এত রিচ না যে আমি কাজ না করে আমি চলতে পারবো। তো আমি তাই সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে মাঠে থেকে যদি আমি প্লেয়ারদের আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি সেটা বেশি বেনিফিট হবে বাংলাদেশ ক্রিকেট। নিশ্চয়ই আশা করি সেটার জন্য তো আপনার জন্য শুভকামনাই। কিন্তু একই সাথে আপনি যখন দায়িত্বটা নিলেন নভেম্বরে, সামনে টি-20 বিশ্বকাপ এবং সেটা ঘিরে একরকম তোলপাড় শুধু বাংলাদেশে না সারা ক্রিকেট দুনিয়াতেই, তখন কি আপনার মধ্যে কি চলছিল, কি মনে হচ্ছিল যে কিসের মধ্যে এসে পড়লাম এরকম কিছু? না, প্রথম সিরিজটা তো চমৎকার হলো, আয়ারল্যান্ডের সাথে টেস্ট সিরিজ, তারপর টি-20। আমার অ্যাসাইনমেন্টটা কিন্তু ওই সিরিজটাই ছিল। তারপরে যদি ভালো হয়, টিম ভালো করে, আমার কাজ যদি ভালো লাগে তখন হয়তো কন্টিনিউ করবে। হ্যাঁ, তো তখন আমি আমাদের লাস্ট ম্যাচটা শেষ হওয়ার পরে ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান ফাহিম স্যার মাঠে এসেছিলেন। বললাম যে স্যার আমি এখন আমার নেক্সট প্রোগ্রামটা কি হবে। তো উনিও বললেন যে না, তোমার কাজ আমাদের ভালো লেগেছে, আমরা হয়তো তোমার সাথে কন্টিনিউ করব। তো তারপর তো আমাদের বিপিএল শুরু হলো, ওয়ার্ল্ড কাপ হবে, টি-20, ওইটার একটা প্রিপারেশন। তারপর তো একটা মুস্তাফিজকে নিয়ে যে ঝামেলাটা হলো, ওয়ার্ল্ড কাপটা হলো না। এটা দেখেন পুরোপুরি কিন্তু গভর্নমেন্টের কারণেই হয়নি, কারণ আমাদের প্রত্যেকটা ট্যুর আমরা যখন যাই এনওসি নিতে হয় বাংলাদেশ গভর্নমেন্ট থেকে। ওনারা যদি এনওসি দেয় তখনই আমরা ওই ট্যুরটা করতে পারি। হ্যাঁ, তো যেহেতু ক্রিকেট বোর্ডের এখানে কোনো হাতই ছিল না, আর আমার লাইফেও এরকম ঘটনা, আমি আলহামদুলিল্লাহ আর কি লাকি যে আমার ক্রিকেটের সাথে সব ধরনের আর কি সিচুয়েশনে আমি পড়েছি। আমার প্রথম আমি যে বাংলাদেশ টিমে সুযোগ পেয়েছিলাম জিম্বাবুয়ে যাওয়ার আগে, আমাদের দুবাইতে একটা 3-4 নেশনের একটা ট্যুর হওয়ার কথা ছিল। ওই ট্যুরে আমি এবং মোহাম্মদ শরীফ সুযোগ পেয়েছিলাম, কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের সমস্যার কারণে ওই খেলাটা হয়নি। তো আমার ওই এক্সপিরিয়েন্সটা কিন্তু শুরুতেই হয়েছে, যে প্রথম সিরিজে না খেলাটা। যদিও ওয়ার্ল্ড কাপ আমি খেলেছি, টি-20 ওয়ার্ল্ড কাপ আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে 2টাতে ছিলাম, 4টা ওয়ার্ল্ড কাপ খেলেছি টি-20। তো ওই জায়গায় আমার অতটা আফসোস ছিল না, কিন্তু কোচ হিসেবে হয়তো আমার প্রথম হতো। সবচেয়ে খারাপ লেগেছে সাইফ এবং পারভেজ হোসেন ইমন, তাদের প্রথম ওয়ার্ল্ড কাপ ছিল এটা। যদিও তারা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছেন, কিন্তু বড়দের ওয়ার্ল্ড কাপ ন্যাশনাল টিমের, তাদের জন্য আমার খারাপ লেগেছে। আমার অতটা আমি ইউজ টু, কারণ আমি হয়েছে, তাদেরকে আপনাদের মোটিভেট করতে সুবিধা হয়েছে, তাদের জন্য আমি ওই জিনিসটা বলাটা আমার সহজ হয়েছে, যে ডেফিনেটলি তাদের প্রচুর মন খারাপ হয়েছিল। তো ওই জিনিসটাই আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি। দেখো আমার ফার্স্ট ট্যুর আমার কিন্তু হয়নি, তারপরে আল্লাহর রহমতে আমি 177টা ওয়ানডে খেলেছি, 3টা 50 ওভারের ওয়ার্ল্ড কাপ খেলেছি, 4টা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছি, 2টা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছি, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছি 2টা। তো আল্লাহ যদি চায়, এই একটা মিস হয়েছে, আরো অনেকগুলা খেলতে পারবা, মরালি ডাউন যেন না হও। এই দুইজনকে আমি ওই মোটিভেশনটা দেওয়ার চেষ্টা করি, এবং ইট ওয়ার্কড, মানে কাজ করেছিল তাদের, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দেখেন এখন সবাই জানে এটা তো কারোর হাতে নেই, আর আপনি এই জিনিসটা নিয়ে পড়ে থাকলে হবে না। ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিব যে ওইটার পরে সাথে সাথে অদম্য কাপ 3টা টিম নিয়ে খেলালেন, তারপরে আপনার বিসিএল হলো, পাকিস্তান আসলো, আমরা কিন্তু খেলার মধ্যেই ছিলাম। ফাইন্যান্সিয়ালি হয়তো আমরা অনেক ক্ষতি হয়েছে প্লেয়ারদের, তারপরে ক্রিকেট বোর্ড কিন্তু চেষ্টা করেছেন কাছাকাছি কিছু উইনিং বোনাস। কিন্তু আপনার জিনিসটা ইন্টারেস্টিং যে আপনার প্রথম ট্যুর অ্যাজ এ ক্রিকেটার আপনার হয়নি, প্রথম কোচ হিসেবে। এরকম কি আরো আছে নাকি যে প্রথম অ্যাটেম্পটে গিয়ে আপনার এরকম ব্যর্থতা আছে বা আটকে গেছে? না, আমি প্রথম ট্যুর কিন্তু আমার বাংলাদেশ টিমের সাথে আর কি, এটা তো আমার হাতে নাই। না না, অফকোর্স, জাস্ট মজা করছি। জি, আমরা একটু শুরু থেকে শুরু করে আসবো ভাই। ধরুন 2001 সাল এবং 8ই সেপ্টেম্বর, এটা মানে আমাদের ক্রিকেটের ইতিহাসেরই, এবং আমার মনে হয় সারা এখনো আমরা সবাই জানি যে ওই রেকর্ডটা আর ভাঙা যায়নি, শ্রীলঙ্কার সঙ্গে আপনার অভিষেক এবং সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। এবং সেই সময় এগেনস্ট শ্রীলঙ্কা, যারা তখন একটা মাইটি অপোনেন্ট বলা যায়, দুর্দান্ত সব ক্রিকেটার, ব্যাটসম্যান, বোলার, বিশেষ করে মুরালিধরন, সেই ম্যাচে আপনার 114 রান, মুরালির 5 তারপরও ম্যান অফ দ্য ম্যাচ বাংলাদেশ হেরে গেল, কিন্তু আপনার সাথেই যৌথভাবে আপনি ম্যান অফ দ্য ম্যাচ হলেন। ওয়াজ দ্যাট দ্য মোমেন্ট যেটা আসলে আপনাকে এই আশরাফুলকে তৈরি করেছে, বা ওইটা আসলে নিশ্চয়ই অনেক অনেক বেশি স্পেশাল? হ্যাঁ, দেখেন আমি মনে করি যে আমি খুব ভাগ্যবান যে এমন একটা একাডেমিতে আমি বড় হয়েছি, অঙ্কুর ক্রিকেটার্স। সেখান থেকে আমি, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ শরীফ, আনোয়ার হোসেন উইকেট কিপার, আমরা 4টা টেস্ট প্লেয়ার বের হয়েছি। এখন রকিবুল আছেন লেফট আর্ম স্পিনার, বিপ্লব খেলেছেন বাংলাদেশ টিমে,
তো এই 6টা ইন্টারন্যাশনাল প্লেয়ার কিন্তু ওয়াইস স্যারের একাডেমি থেকে আমরা বের হয়েছি। তো আমাদের সাথে ইব্রাহিম সাগর নামে একজন অফ স্পিনার ছিল। আমরা কিন্তু বল বয় ছিলাম 98, 99, 2000 সালে যখন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ম্যাচ হতো, আমরা বল বয় থাকতাম। অঙ্কুর ক্রিকেটার্সের যারা বয় প্লেয়ার ছিলাম আমরা সব স্টুডেন্টরা, সেখানে শাকলেন মুস্তাকের কাছ থেকে ইব্রাহিম সাগর অফ স্পিন এবং দোসরা বলটা শিখেছে। আচ্ছা, তো তার বল আমি রেগুলার প্র্যাকটিস করে আমার জন্য খুব সহজ হয়ে গিয়েছে। ওকে, আর আমরা ছোটবেলা থেকে হাত রিড করে খেলার প্র্যাকটিসটা করেছি আর বড় হয়েছি। ওয়াইস স্যার আমাদের নেটে বল করতো, উনি এত বড় বড় লেগ স্পিন করতো, আবার গুগলি করতো। তো ওই যে হাত দেখে রিড করাটা আমরা ছোটবেলা থেকে শিখেছি। আচ্ছা, তো ওই কারণে মুরালিকে খেলাটা আমার জন্য খুব সহজ হয়েছে। আমার কেরিয়ারে 6টা সেঞ্চুরির মধ্যে 5টা শ্রীলঙ্কা এবং মুরালির এগেনস্টে 4টা সেঞ্চুরি আছে। ওয়াও, তো আমার কখনোই তাকে কোনো আনকমফোর্টেবল মনে হয়নি। সবসময় আমি খুব ইজিলি তাকে পিক করতাম, যেটা অফ স্পিন করতো ইজিলি পিক করতাম, দোসরা করলে ইজিলি পিক করতাম। যেই ম্যাচে আমি সেঞ্চুরি করলাম, জয়সূরিয়া মুরলীধরনকে বলছিল যে দোসরা করতে একটা সময়, কিন্তু আমি এভরি বল তাকে পিক করছিলাম, যেহেতু তারা খুব অ্যাটাকিং ফিল্ডিং করে। আপনার লেগ স্লিপ 2টা সিলি পয়েন্ট 2টা রেখে 4টা ফিল্ডার আপনার সামনে, হ্যাঁ, কিপার এবং বলার 6টা ফিল্ডার, আর থাকে 5টা ফিল্ডার। তো অফ স্পিন বলার যখন বল করে আপনার 5টা ফিল্ডার লেগ সাইডে নেয়, 4টা ফিল্ডার অফ সাইডে নেয়। তো স্লিপ রাখছে, সিলি পয়েন্ট রাখছে, মিড অফ রাখছে, হয় আপনার কাভার রাখবেন নাহলে পয়েন্ট রাখবেন। তো যখন আপনি পিক করতে পারবেন যে এই বলটা দোসরা হচ্ছে, যদি আপনার পয়েন্ট খালি থাকে আপনি ইজিলি পয়েন্টে ঠেলেই 2টা রান। যদি আপনি কাভার খালি রাখছেন, আপনি যদি অফ স্পিন করেন পয়েন্ট নিয়ে, যদি হাফ বলে হয় আপনি কাভার ড্রাইভ মারবেন 4 রান। তো এই জিনিসগুলা কিন্তু আমি একদম ছোটবেলা থেকে আমার 2টা লোক আমাকে আর কি, আমার আফজাল আহমেদ পনির ভাই আমার খালাতো ভাই, উনি আমাকে খেলাধুলাতে নিয়ে এসেছিলেন। তো উনি আমাকে সবসময়, ওই সময় আমরা কিন্তু আইসিসি লেভেলে খেলি, টেস্ট স্ট্যাটাস পাইনি, উনি আমাকে বলেছেন যে ওপি ভাই, বিদ্যুৎ ভাই, গোল্লা ভাই, ওদের সাথে তুমি ফাইট করবা না, তুমি ফাইট করবা লারাস, টেন্ডুলকার, ওদের সাথে তুমি ফাইট করবা। ওই সময় এটা আপনার উনি আমাকে ওই ড্রিমটা ওই সময় দেখিয়েছেন যে তুমি ওদের সাথে ফাইট করবা। আর ওয়াইস স্যারের যেই কাজটা করেছেন, আমার 12 বছর বয়স, উনি 14, 15, 16, 18 বছরের ছেলেদের এগেনস্টে আমাকে ব্যাটিং করাতেন। তো ওই যে সাহসটা কিন্তু আমার ওই জায়গা থেকে এসেছে। তো মুরালিকে আমার পিক করাটা খুব সহজ ছিল। দ্যাটস ভেরি রেয়ার, মানে এরকম স্টেটমেন্ট মুরালির এগেইনস্টে খেলা ব্যাটসম্যানদের মধ্যে খুবই কম। আমি আরেকটা জিনিস ছিল যে আমি বাংলাদেশ টিমের চান্স পেয়েছিলাম কিন্তু পারফর্ম করে আর কি। আমি ওই সিজনে 5টা সেঞ্চুরি করেছিলাম। আন্ডার 17-এ এশিয়া কাপ হয়েছিল দেশে এবং পাকিস্তানে, 2 জায়গায় আমি বেস্ট ব্যাটসম্যান হয়েছি এবং 2 জায়গায় আমি 2টা 100 করেছিলাম। অস্ট্রেলিয়া একাডেমি এসেছিল আমাদের এখানে, শন মার্শ ছিল ওই টিমে, তাদের এগেনস্টে আমি একটা 110 নট আউট ছিলাম। আমাদের ফার্স্ট ক্লাস হয়েছে ঢাকা মেট্রোতে, সেখানে আমি 575 রান এবং 2টা 100 করেছিলাম এবং বোলিংও করতাম, আমি 37টা উইকেটও পেয়েছিলাম। তো আমি প্রচুর পারফরমেন্স করে পরে আমি বাংলাদেশ টিমের সুযোগ পেয়েছিলাম। তো ওই কারণে আমার জন্য যখন আমি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি, আমার মধ্যে কনফিডেন্স লেভেলটা অনেক ছিল। যেমন 68 ব্যাটিং করে নট আউট করে আমি ড্রেসিং রুমে যখন যাই, আমাকে ওপি ভাই, বিদ্যুৎ ভাই, গোল্লা ভাই, শান্ত ভাই, ওনারা বলছে আশরাফুল 100 করতে হবে। আমি অবশ্যই করব, কেন করব না, আমি আসার আগে এতগুলো 100 করে এসেছি, তো এইটাও আমি 100ই করবো, এরকম কনফিডেন্ট আমার ছিল ওই সময়টায়। জি জি, আপনি ওই ম্যাচে তারপরেও ধরুন প্রথম ইনিংসে আপনি ছিলেন দলের হাইয়েস্ট স্কোরার 7 নম্বরে নেমে, পরের ইনিংসে আপনার ব্যাটিং অর্ডারটা চেঞ্জ হয়, কিন্তু ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন আপনার ব্যাট করতে নামতে হয়। 81 রানে 4 উইকেট নাই, বিশাল রানের পাহাড়, 381 রানের পিছিয়ে তখনও বাংলাদেশ। সেই জায়গাটাই এগেনস্ট ধরুন মুরালি বা ওরা তো অনেক কথাও বলে মাঠে, সাঙ্গাকারা, জয়াবর্ধনে সবাই ছিল, ডিফিকাল্ট তো ছিল আশরাফুল ভাই। ডিফিকাল্ট তো ছিল, কিন্তু আমি ফার্স্ট ইনিংসে যখন 26 নট আউট, 26 টপ স্কোরার টিমে, তখন নাইমুর রহমান দুর্জয় ভাই আমাদের ক্যাপ্টেন, উনি সেকেন্ড ইনিংসে ডে 2তেই আমরা ব্যাটিংয়ে নেমেছিলাম। আমাদের ফার্স্ট ইনিংস তো আমরা টি এর আগেই অল আউট হয়ে যাই। তো ডে 2তে যখন ওরা 500+ রান করলেন, ডিক্লেয়ার করলেন, আমাদের 4 উইকেট পড়ে যায়। তো দিনের আর কিছু ওভার বাকি ছিল, 4-5 ওভার বাকি ছিল। দুর্জয় ভাই আমাকে বলছে যে যেহেতু তুমি প্রথম ইনিংসে ভালো করেছো, মুরালিকে চমৎকার হ্যান্ডেল করেছো, তুমি যাও আমার জায়গায়। আমি বলি আচ্ছা
পরে তো আমি ওই ম্যাচটা কিন্তু আমি অ্যাজ এ লেগ স্পিনার কাম ব্যাটসম্যান খেলেছিলাম আর বলার হিসেবে খেলেছিলাম। আচ্ছা, তো ফার্স্ট ইনিংসে আমি এই কারণে আপনি ধরুন 7 নম্বরে ছিলাম। তো আপনার ওই দিন রাতে তার মানে আপনার কি ভালো ঘুমটুম হয়েছিল নাকি স্বপ্ন টপ্ন দেখেছিলেন কোনো? তো 4 নট আউট ছিলাম ডে 2-তে, সারা রাত ঘুম হয়নি। আর আচ্ছা। কি আমি স্বপ্ন দেখছি লারার রেকর্ড ভাঙছি, Wow. 200 করছি। ওকে। তো দুর্যোগের সাথে আমার খুব ভালো রিলেশন ছিল যাওয়ার আগে থেকেই, যেহেতু আমার ওই টেস্টের আগে আমার ডেবু হয়েছিল ওয়ানডে, উনি ক্যাপ্টেন ছিলেন জিম্বাবুয়েতে এপ্রিলে আমাদের প্রথম ট্যুর বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে। তো আমি ফার্স্ট ট্যুর থেকেই কিন্তু বাংলাদেশের সাথে, প্রথম টেস্ট খেলি নাই কিন্তু সেকেন্ড টেস্ট থেকে আমি টিমের সাথে। তো দুর্যোগের সাথে আমার খুব ভালো রিলেশন ছিল অ্যাজ এ ক্যাপ্টেন। উনি আমি একদম সবার ছোট, আমাকে আলাদা আদর করতেন সবাই। তো দুর্যোগের সাথে আমি বাসে একসাথেই বসতাম। তো দুর্যোগ ভাইকে বলছি, দুর্যোগ ভাই আমি তো আজকে স্বপ্ন দেখছি 200 করছি, লারার রেকর্ড ভাঙতেছি। তো উনি আমাকে বলছে তুমি তো ব্যাটসম্যান, করাটা সম্ভব, এটা তো অসম্ভবের কিছু না। পরে যখন ব্যাটিং করতে গেলাম ডে 3-তে, বুলবুল ভাই আমার রোল মডেল ছিলেন, উনি আমার সাথে ব্যাটিং করছেন। উনি আমাকে একটাই সাজেশন করছিল যে আশরাফুল 4 রানের জন্য তুমি আউট হয়েও না, 4 রানের লোভটা করো না, তুমি খেলো। আমি আচ্ছা ঠিক আছে। তো পরে আমাদের পার্টনারশিপ হলো 127 রান বা 28 রানের একটা পার্টনারশিপ হলো। লাঞ্চের লাস্ট বল উনি প্যাডেল করতে গিয়ে আউট হয়ে গেলেন, উনিও 56 করেছিল। তো আলাদা একটা অনুভূতি তো ছিলই। আর ম্যান অফ দ্য ম্যাচ যেটা, ওইটা তো চিন্তাই করিনি যে মুরালি 2 ইনিংসে 5টা উইকেট নিয়েছিলেন, কিন্তু আমরা জয়েন্ট ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি। উনি ম্যান অফ দ্য ম্যাচের যে প্রাইসটা ওইটা আমাকে দিয়ে দিয়েছেন। 25,000 রুপি ছিল, $200 আর কি। ওই সময় বাংলাদেশ অনেক, এটা অফ কোর্স। তো আমাকে ওনার প্রাইসটা আমাকে দিয়ে দিয়েছিলেন। দারুণ 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 অভিজ্ঞতা। আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে 2005-এ যাই, অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের বিখ্যাত জয় কার্ডিফে। এবং সেই ম্যাচের আগেও আপনি যখন প্যাড আপ করছিলেন, আপনি বোধহয় কিছু একটা বলছিলেন, শাহরিয়ার নাফিস ভাই এটা বলছিলেন। হ্যাঁ, না আমাদের ওই টেস্ট সিরিজটা আমার এত ভালো যায়নি, খুব খারাপ খেলেছিলাম। তো আমি ভেবেছিলাম যে আমি ওই নেটওয়ার্ক সিরিজে থাকবোই না, কিন্তু ফারুক ভাই চিফ সিলেক্টর ছিলেন, টেস্ট সিরিজটাতেও ছিল। আমরা প্র্যাকটিস ম্যাচ খেললাম, টেস্ট সিরিজের পরে 2টা প্র্যাকটিস ম্যাচ খেললাম। তো প্রথম ম্যাচটা আমি খেলিনি, সেকেন্ড ম্যাচটা ডারভিশারের সাথে খেলা, শোয়েব আক্তার ছিল ওই টিমে। তো ওই ম্যাচে আমি 43 করেছিলাম। তো 2 ওভারে আমি শোয়েব আক্তারকে 5টা 4 মেরেছিলাম। সে বাউন্সার মারে আর আমি পুল মারি। তো পিছনে 4টা ফিল্ডার, ওই 4টা ফিল্ডারের মাঝখান দিয়ে আমি 4 মারছিলাম। আচ্ছা। তো যত জোরে বল করে আমি তত জোরে মারছিলাম আর কি। তো ফারুক ভাই চলে যাবে আর কি, নেটওয়ার্ক সিরিজে থাকবে না। রাতের বেলা আমরা সবাই আড্ডা মারছিলাম, তো আমাকে বলছিল আশরাফুল তুই 6টা ম্যাচই খেলবি, একটা 50 করিস। তো ওই সময় আমাদের চিন্তা ভাবনাটা কিন্তু ডিফারেন্ট ছিল, যে আমাকে চিফ সিলেক্টর আমাকে বলছে যে আশরাফুল তুই 6টা ম্যাচ খেলবি, একটা 50 করিস, এইটা উনি আমাকে বলছিল। আমি আচ্ছা ফারুক ভাই ইনশাল্লাহ। আমি তো বুঝছি যে আচ্ছা চিফ সিলেক্টর কনফিডেন্স দেওয়ার জন্য হয়তো বা বলছে, 6টা ম্যাচ খেলবেন, আপনি রান না করলে কি আপনাকে খেলাবে? তো প্রথম ম্যাচ খেললাম ওভালে, ফার্স্ট বলে আউট হয়ে গেলাম। আমরা 190 বা 200 করলাম, আফতাব 50 করেছিল, 10 উইকেটে হেরে গিয়েছি। তো ড্রেসিং রুমে ডেভ ওয়াটমোর খেলা শেষে বলছিল যে একমাত্র আশরাফুলের বলটাই ভালো ছিল, আর বাকি সবাই উইকেট থ্রো করে এসেছো তোমরা। তো সেকেন্ড ম্যাচ খেলতে আমরা কার্ডিফে গেলাম, প্র্যাকটিস করলাম। খুব লাকি ছিলাম যে ওই ম্যাচটা আমরা টস হেরেছি। আচ্ছা। টস হেরেও আমরা বোলিং করেছি, অস্ট্রেলিয়া টস উইন করে ব্যাটিং করেছে। উইকেট দেখি, উইকেট একটু ময়েশ্চার ছিল, প্রচুর ময়েশ্চার। তো আমরা যদি ব্যাটিং করতাম, আমার কাছে মনে হয় যে আমরা 70-80 রানে অল আউট হয়ে যেতাম, এত ময়েশ্চার ছিল। আর ওদের যে পেস বল, হ্যাঁ। তো ওরা ব্যাটিং করলো, ওরা স্ট্রাগল করলো, ওরা কিন্তু 30-3 ছিল। তাপস ভাই এবং মাশরাফি 3 উইকেট নিল, নাজমুল উইকেট নিল। প্রথম 10 ওভারে 30 রানে 3 উইকেট। তোরা স্ট্রাগল করছিল। পরে ওইখানে ক্লার্ক এবং হাসি একটা মার্টিন একটা পার্টনারশিপ করলো, হাসি ফিনিশ করলো, তারা 250 করলো। পরে উইকেট ভালো হয়ে গেছে। পরে আমি ড্রেসিং রুমে শাহরিয়ার নাফিসের সাথে বসে গল্প করছি, ওইটা আমার 50তম ম্যাচ। এতগুলা ম্যাচ খেললাম, কিছুই করতে পারলাম না। পরে ও বলছে এগুলো সব ভুলে যে তুই মনে কর এটাই তোর প্রথম ম্যাচ, এইভাবে চিন্তা কর। আমি আচ্ছা ঠিক আছে। তো আমার যাওয়ার আগে চিন্তা হচ্ছে যে এই ম্যাচও ফেল করব, পরের ম্যাচগুলাতে পানি টানবো, এরকম 4টা ম্যাচ বাকি আছে, পানি টানবো। ফারুক ভাই তো বলছে 6টাই খেলবি, কিন্তু আমি তো ভাবছি যে এই ম্যাচও ফেল করব, পরে বাকি ম্যাচগুলা
পানি টানবো, 12 ম্যান থাকবো, এরকম। যখন উইকেটে গেলাম, আনলাকি ছিল, আমি যেই সুপারস্টার হয়েছি ওই ম্যাচের পরে, ওইটা তুষার ভাই হইতে পারতো। ওকে, কারণ তুষার ভাই এত সুন্দর ব্যাটিং করছিল, 24 করেছিল, ব্রিলিয়ান্ট ব্যাটিং করছিল, মনে হচ্ছিল তার দিন আজকে। হ্যাঁ, এতটা আনলাকি উনি। আর কি ক্যাটিজের বল আপনার হগের বল, ক্যাটিজ আপনার মিড অফে ছিল, জাম্প করে এক হাতে ক্যাচটা নিয়ে ফেলেছেন। তারপরে তো আমি নামলাম, ওই দিনটা ওনার হতে পারতো, ওই সুপারস্টার উনি হইতে পারতো, ওই তুষার ভাই। কিন্তু পরে যখন আমি উইকেটে গেলাম, আমি যাওয়ার পরে আমার ফেভারিট শট, একটা পুল মারলাম, একটা কাভার ড্রাইভ মারলাম, একটা সুইপ মারলাম, আরেকটা কাভার ড্রাইভ মারলাম, 4টা 4 মারার পরে আমার মধ্যে এই একটা গুণ ছিল, আল্লাহ দিয়েছিল, যে আমি 20-25 করলে তখন আমি পুরো গেমটা নিজের করে ফেলতে পারতাম। এটা আমার ডোমেস্টিকে হতো বা ইন্টারন্যাশনাল ক্রিকেটও, এই জিনিসটা আমি করতে পারতাম, যে আমি 20-25 যদি করতে পারতাম নেমে, যে যে 3-4টা 4, তখন আমি পুরো গেম আমি আমার মতন সাজাতে পারতাম, যত বড় বলারই হোক। যখন আমি এরকম হলো, জাভেদ ভাই আউট হয়ে যাওয়ার পরে সুমন ভাই আসলো। সুমন ভাইকে আমি বলছিলাম যে সুমন ভাই, এই ম্যাচ কিন্তু জেতা সম্ভব। সুমন ভাই বলছে, চুপ থাক, তুই তোর ব্যাটিং কর, জেতা নিয়ে চিন্তা কর। কারণ উনিও ওই সময় চিন্তাই করতে পারেন যে এই ম্যাচ জেতা সম্ভব অস্ট্রেলিয়া টিমের সাথে। 250 রান কিন্তু ওই সময় 350-400 রানের মতো। কিন্তু আমি, আমার মধ্যে ওইটা ছিল যে এভরি ওভারে আমি একটা ক্যালকুলেটিভ রিস্ক নিচ্ছিলাম। হাসি বল করছে ফাইন লেগ উপরে, থার্ড ম্যান উপরে আস্তে করে স্কুপ মারছে, স্কুপ মেরে 4। আচ্ছা, ক্লার্ক বল করছে, কোথায় গ্যাপ, এক্সট্রা কভার দিয়ে একটা ডাউন দিকে যে এক্সট্রা কভার দিয়ে 4। ম্যাকগ্রা বল করতে আসছে, আমার 50 আমি চিন্তা করছি না, ডাউন দিকে যে কাভারের উপর দিয়ে। তো এইভাবে আমি এভরি ওভার একটা করে বাউন্ডারি মারার চিন্তা করছিলাম, যেহেতু তখন আমাদের রান রেটটা 8 করে দরকার ছিল। আমি যখন ব্যাটিং করছিলাম, আমার মধ্যে ওই বিশ্বাসটা ছিল এই ম্যাচ জেতা সম্ভব। তো ম্যাচ জেতার পরে যখন ফারুক ভাই আমাকে ফোন দিল, বলল যে তোরে আমি এই কারণেই রাখছি যে যেদিন তুই খেলবি ওদিন বাংলাদেশ জিতবে। তো ওনার মধ্যে ওই বিশ্বাসটা ছিল যে আমি যেদিন খেলবো বাংলাদেশ জিতবে। তো তারপরে তো আমি নিজেকে বলছিলাম যে আসলে 3 ঘন্টা আগে আমি আসার পরে সবাইকে এটা বলতাম, ব্যাটসম্যানদের, দেখো 3 আওয়ার্স তোমার ব্যাটিং করতে হবে, তাহলে তুমি সুপারস্টার হইতে পারবে। একটা ব্যাটসম্যান জীবন বদলে যাবে, ওর জীবন বদলে যাবে। কারণ 3 ঘন্টা আগে কিন্তু আমি একদম নর্মাল ছিলাম, যে ফেল করতেছি। 3 ঘন্টা পরে যখন জিতলাম, সবাই এসে আমার সাথে সেলফি তুলছে, আমি রাতারাতি সুপারস্টার আর কি, অস্ট্রেলিয়ারকে হারালাম। ওই সময় অস্ট্রেলিয়া হারানোটা কেউ চিন্তাই করতে পারেনি। কিন্তু আশরাফুল ভাই, এটাও তো সত্যি কথা যে ওই সময়টাই অস্ট্রেলিয়াকে আমরা হারিয়েছি, এবং ওটাই এখন পর্যন্ত একমাত্র জয় ওয়ানডে ক্রিকেটে। হ্যাঁ, ওই একটাই জয় আমাদের। তারপরে আমরা আমাদের মাঠে টেস্ট উইন করেছিলাম, কিন্তু ওয়ানডে আর জিততে পারিনি। মোহাম্মদ আশরাফুল, আপনার ক্যারিয়ারের ধরুন যখন একেবারে মোটামুটি পিক টাইম, বাংলাদেশ নতুন করে 2007-এর পরে ওই সময়টাই হঠাৎ করে আইসিএল এর আবির্ভাব হলো, এবং ওইটাতে বাংলাদেশের একটা বড় অংশ বা বড় অনেক ক্রিকেটার, ন্যাশনাল টিমের সেট ক্রিকেটাররা চলে যান। আপনি মাশরাফি বিন মুর্তজা সহ কয়েকজন যাননি, বাট স্টিল ওই সময়টা আসলে কিভাবে নেগোশিয়েট করেছিলেন বা না যাওয়াটা কিভাবে এড়িয়েছিলেন? না দেখেন, আমি তো 2007 ওয়ার্ল্ড কাপ খেলার পরে হাবিবুল বাশার সুমন ভাইয়ের কাছ থেকে আমাকে যখন আবার আসার পরে আমরা ইন্ডিয়ার সাথে সিরিজ খেললাম, টেস্ট এবং ওয়ানডে। তারপরে আমাকে আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড 3 ফরম্যাটে ক্যাপ্টেন ঘোষণা করা হলো। তো ওই সময়টায় আমার সুমন ভাই তো ওই সময় কারেন্ট ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন, অতটা ভালো পারফরমেন্স করতে ছিল না। মাশরাফিরও অতটা ভালো সময় যাচ্ছিল না ওই সময়টা। আমার ক্যাপ্টেন্সির সময়টাতে আর কি আমরা অতটা ভালো ক্রিকেট খেলতে পারিনি। রফিক ভাই ওর রিটায়ার করে ফেললো। হঠাৎ করে আসলে ওই সময় ইন্ডিয়ান আইসিএল একটা টুর্নামেন্ট হবে আইপিএল এর মতন। তো আমার কাছে ফার্স্ট অপরচুনিটি আসে যে এরকম ওনারা আমার কাছে অফারটা আসেন যে আশরাফুল এরকম আইসিএল হবে, বাংলাদেশ থেকে টিম যাবে। তখন আমি, আমাদের লিপু ভাই ছিলেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান, ওনার সাথে আমি আলাপ করছিলাম। জেমি সিডেন্স ছিল, তার সাথে আমি আলাপ করেছিলাম যে এরকম অফার করছিল ওই সময় 2008-এ জিনিসটা। আপনার 3 বছরের জন্য তারা কন্ট্রাক্ট করতে চাচ্ছে $5 লাখ করে, আর হিউজ অ্যামাউন্ট, $5 লাখ করে 3 বছর 15 লাখ। তখন ওই সময়টা বাংলাদেশের 21 কোটি টাকার মতন হয় আর কি।
তো আমাকে এই অফারটা করা হয়েছিল যে যদি আমি যাই আর কি। তো আমাকেই বলা হচ্ছিল যে টিমটা তৈরি করার জন্য। তো আমি অনেকের সাথে আলাপ করেছিলাম যে কারা কারা এরকম ইন্টারেস্ট আছে খেলতে যেতে। তামিম সাকিবকে যেহেতু তারা নতুন, তাদের আমি বলছি না তোমরা যেতে পারবে না, তোমরা মাত্রই স্টার্ট করেছো। তো মাশরাফিকে অ্যাপ্রোচ করা হলো, মাশরাফি বলল না দোস্ত, আমাকে যখন বলা হলো আমি জিজ্ঞেস করলাম, ফার্স্টে কিন্তু বলা হয়নি যে এই খেলাটা নিষেধাজ্ঞা হবে। তারপরে যখন বলা হলো যে না এটা নিষেধাজ্ঞা হবে, যে এইটা খেললে আপনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না, তখন আমি আমার আব্বা এবং আমার ওয়াইস স্যারকে বললাম যে স্যার এরকম, স্যার স্ট্রেট বলছে যে না টাকার প্রয়োজন নেই, তোমাকে যে রেসপেক্টটা দেয় বাংলাদেশে তুমি অ্যাজ এ ক্যাপ্টেন ওইখানে যাওয়া ঠিক হবে না। লিপু ভাই এবং জেমি সিডেন্স বলছিল যে আমি তোমার জায়গা হলে হয়তো চলে যেতাম, যেহেতু আমরা খেলি আমাদের এইটার জন্য রুটি রুজি আমাদের। হ্যাঁ, তো আমি এইটা যাইতাম। তো আমার সাথে শাহরিয়ার নাফিসের সাথে আমার আলাপ হয়েছিল যাবি কিনা, ও বলছে না দোস্ত আমি যাব না। ভেরি গুড। আফতাবের সাথে আফতাব বলছে হ্যাঁ দোস্ত, যেহেতু ও একটু লেজি ছিল ও হয়তো বা খেলতে যাবে। তো যখন বলা হইলো আমি সবার সাথে আলাপ করেছি, সুমন ভাইয়ের সাথে আমার আলাপ হয়নি, পরে আমি দেখলাম যে সুমন ভাই গেল। তারপর তাপস ভাইয়ের সাথে আমার আলাপ হয়নি, তাপস ভাইরা গিয়েছে। আমার সাথে ন্যাশনাল টিমে যারা ছিল তাদের সাথে আলাপ হয়েছিল যে তোমরা কি ইন্টারেস্ট আছো কিনা। মাশরাফি যেমন ইন্টারেস্ট ছিল না, যায়নি। শাহরিয়ার নাফিস বলেছে যে না সে যাবে না। তো পরে দেখলাম যে ওরাই গিয়েছে। আমি না করলাম কেন, আমাকে কিন্তু যখন অফার করা হয়েছিল হিউজ অ্যামাউন্ট, আমার অফারটা এরকম ছিল, বাকিদের অফার কিন্তু এমন ছিল না। বাকিদের অফার ছিল $1 লাখ বা এরকম। যেহেতু আমি কারেন্ট ক্যাপ্টেন ছিলাম, আমার অফার, মাশরাফির অফার যেমন আমাকে বলা হয়েছিল, লাহিরি নামে একজন এজেন্ট ছিল আর ইন্ডিয়া, সে আসলে এই অ্যাপ্রোচ গুলো আমাদের করিয়েছিল যে আশরাফুল এরকম আইসিএল একটা টিম হবে বাংলাদেশ থেকে। তো আমার সাথে প্রায় ফোন দিত যে এই হবে। যখন আমি না করলাম যে আমি যাব না, তখন তারা আমার সাথে আর কন্ট্রাক্ট করেনি, তখন তারা তাদের মতন কন্ট্রাক্ট করে এই টিমটা নিয়ে যাওয়া হলো। আমি ওই সময়টা ইংল্যান্ডে গিয়েছিলাম, আর আমি কাউকে ইন্টারভিউ দেইনি, কিন্তু প্রথম আলো থেকে আমার ফোন নাম্বারটা জোগাড় করে ওনারা ইন্টারভিউ নিয়েছেন। তখন সবাই ভাবছে যে না আমি এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে তারপর আমি যাচ্ছি না, এরকম ছিল না। যখন আমি যাইনি, আমি যাব না বলছি, আমার সাথে আর তারা কন্ট্রাক্ট করেনি, তারা তখন ইন্ডিভিজুয়াল অন্যান্যভাবে কন্ট্রাক্ট করে তারপরে ওরা এই টিমটা গিয়েছে। এই ছিল আসলে আইসিএল এর বিষয়টা। রাইট, আপনি আইসিএল এর এই হাতছানি আড়ানোর বোধহয় একটা পুরস্কারও পেয়েছেন, তারপর আইপিএল আপনি ডাক পাওয়া মুম্বাই ইন্ডিয়ান্স। হ্যাঁ, পরের বছর আমি আইপিএল এ খেলেছিলাম। প্রথম ইয়ারই আমি আশা করেছিলাম যে আইপিএল এ খেলবো, কারণ আমি ফাস্টেস্ট 50 করেছিলাম ওয়ার্ল্ড ক্রিকেটে। টি20 ওয়ার্ল্ড কাপ যখন আমরা খেললাম সাউথ আফ্রিকায়, তখন আমি ফাস্টেস্ট 50 ছিল, 7 দিন পরে যুবরাজ সিং সেটা ভেঙেছে। তো আমি আশা করেছিলাম যে হয়তো আমি প্রথম আসরেই সুযোগ পাবো, পরের আসরে আমি আবার সুযোগ পেলাম মুম্বাইয়ে, মাশরাফি কলকাতায় পেয়েছি। রাইট, মাশরাফি এবং আপনি, ওইটা আসলে কেমন ছিল ওই এক্সপেরিয়েন্সটা একটু বলবেন আইপিএল এর? ওইটা তো আমার জীবনের একটা সেরা মুহূর্ত আমি বলবো, কারণ টেন্ডুলকার ছিল আমার রোল মডেল, বিদেশি কোনো ক্রিকেটার যাকে আমি ফলো করেছি, তার সাথে 45 দিন একই ড্রেসিং রুমে শেয়ার করা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। যদিও খেলার সুযোগ পেয়েছিলাম একটা ম্যাচ, কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলেছিলাম। আমি প্র্যাকটিস ম্যাচগুলোতে আমি পারফর্ম করতাম, যেহেতু শন পলক ছিল আমাদের হেড কোচ, জন্টি রোস ছিল আমাদের ফিল্ডিং কোচ। তো শন পলকের এগেনস্টে আমি ওই যে 87 করেছিলাম, তো ওই ম্যাচে ও ছিল, তো ও আমাকে ভালোই জানতো। তো সবসময় ওরা পজিটিভ ছিল। হরভজন সিং যেমন সবসময় চাইতো যেন আমি অপরচুনিটি পাই বেশি বেশি, কিন্তু যেহেতু আমার প্রাইসটা কম ছিল, মাত্র $75,000, আর জয় সূর্যা তখন $4 লাখ প্লেয়ার ছিল, তো স্বাভাবিক যখন বড় অ্যামাউন্ট প্লেয়াররাই সুযোগটা বেশি পায়, তো ওই জায়গাটা আমার অপরচুনিটি কম হয়েছে। কিন্তু প্র্যাকটিস ম্যাচগুলো আমি ভালো করেছিলাম। আমাদের তখন 10টা ফরেন প্লেয়ার ছিল, মালিঙ্গার, আমি, জেপি ডোমিনি, জয় সূর্যা, কায়েল মায়ার্স। তো এরকম অপরচুনিটি আমার একটা হয়েছিল, আমি অতটা ভালো করতে পারিনি। কিন্তু যখন আমি ফিল্ডিংয়ে যাব, পুরো 45 দিন যে জিনিসটা আমাকে দিয়ে টেন্ডুলকার করাতেন, যেহেতু সে দেখতো যে আমি যখন যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলি, সারাক্ষণ 90 ওভার খেলা হলে আমি প্রত্যেকটা বল এনকারেজ করি, মাঠে আওয়াজ দেই, তো ওই জিনিসটা কিন্তু সে ফলো করেছে। তো 45 দিনই আমাদের যখনই ম্যাচ হতো, ম্যাচে যাওয়ার আগে
একটা হার্ডেল হতো, তো হার্ডেলের মধ্যে আমাকে দিয়ে বলাই তো মুম্বাই আর সবাই ইন্ডিয়ান্স বলতো। বলতো। তো আমি যে Okay. আমার একা আমি মুম্বাই বলতাম আর সবাই ইন্ডিয়ান বলতো। আচ্ছা। তো এই কাজটা ছিল আমার আর কি, দারুণ, যে পুরো 45 দিন ম্যাচ ডে গুলাতে আমাদের হার্ডেলের সময় এই কাজটা আমি করতাম। আচ্ছা, এখন আবার এবং আরেকটা মজার জিনিস বলি, যেটা এখন আমরা করব জয়। আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে যখন ছিলাম এবং আমাদের জেমি সিডন যখন আসলো কোচ হিসাবে, তখন সে বলল যে আশরাফুল, আমরা জেতার পর একটা উইনিং সং গাবো আর কি। তখনই কিন্তু এই যে আমরা করব জয়, এইটা আমরা শুরু করলাম, আমার ক্যাপ্টেন্সিতেই শুরু। তো ভালো লাগে যখন ওই 2007 থেকে শুরু করে এখনো আমরা যখনই ছেলে বা মেয়ে যারাই খেলেন আমরা জেতার পরে। এই প্রশ্নটা আমার লিস্টে ছিল, আমি আপনাকে এটা এমনিতেও করতাম, বাট যেহেতু এই প্রসঙ্গটা উঠেছে, আসল ভাই ওয়াই নট যে আপনার এখন একটু যদি এটা গাই কেমন হয়, আমরা করব যাই, মানে আপনারা তখন কিভাবে, এটা আপনার সময় শুরু হয়েছিল অবশ্যই বললেন যে। হ্যাঁ, না এটা তো খুবই ভালো লাগে, অবশ্যই গাইতেই পারিস। ওকে ওকে, লেটস গো। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, ও বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। ইয়ে, আপনি কিন্তু গান ভালো গান আসল ভাই, এটা তো সবাই বলে। গান ভালো না, আমি প্রচুর গান শুনি। আমি আর মাস্টার আমরা যখন ট্যুরে যেতাম, আমাদের তো আসলে প্রথম ট্যুর আমি যখন বাংলাদেশের হয়ে করলাম জিম্বাবুয়েতে, তখন আমরা ডাবল ছিলাম, এক রুমে 2 জন। তারপরের থেকে কিন্তু আইসিসি থেকে নিয়ম করা হয়েছে যে আর কি সিঙ্গেল। তো আমরা যখনই দেশের বাইরে 2001 থেকে, মাশরাফির ডেবু হয়েছে সেপ্টেম্বর থেকে শুরু করে আমরা 2013 পর্যন্ত যে খেলেছি আমি বাংলাদেশ টিমে, সে তো 19, 21, 20 পর্যন্ত খেলেছে মাশরাফি। তো আমরা কিন্তু যখনই ট্যুরে যেতাম, মাশরাফি লাগেজটা তার রুমে রাখতো, ঘুমাইতো কিন্তু আমার রুমে। আমরা 2 জন একই রুমে থাকতাম, আর আমরা 2 জনই প্রচুর গান পছন্দ করতাম। জেমস বলেন, আইয়ুব বাচ্চু, মোস্টলি বাংলা ব্যান্ড, আজম খান, তাদের গান আমরা প্রচুর এনজয় করতাম। তো ওইখান থেকে গান দেখা, বলা, গাওয়া, গুনগুন করে জাস্ট ফান আর কি। জি, আমরা একটু আইপিএল প্রসঙ্গে কথা বলছিলাম, এখন আবার আরেকটা আইপিএল চলছে। আইপিএল একটা ধরুন একটা সার্টেন স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে তাদের নিজেদের এবং ক্রিকেটটাকে, এবং সেক্ষেত্রে সব ওভারঅলই ইন্ডিয়ান ক্রিকেট ধরুন অনেক অনেক এগিয়ে গেছে। সেই জায়গাটাই ধরুন আপনাকে কি একটু কি আফসোস হয় যে আমরাও ধরেন বিপিএল বা ওভারঅল আমাদের ক্রিকেটটাও আসলে ঠিকঠাক মতো আমরা এগোতে পারছি কিনা, বা একটু কম্পেয়ার করলে হতাশ লাগে কিনা? অবশ্যই দেখেন, শুরুর বিপিএল, প্রথম 2 বিপিএল যদি দেখি, সবাই কিন্তু বলছিল যে আইপিএল এর পরের স্ট্যান্ডার্ডটাই বিপিএল এ ছিল, কারণ আমাদের কোয়ালিটি ফরেন প্লেয়াররা আসছিল, খেলার মান ছিল অসাধারণ। দেখেন, আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে আর আইপিএল যদি আপনি, যেহেতু আমি 2023 ওয়ার্ল্ড কাপ কভার করতে গিয়েছিলাম টি স্পোর্টসের কারণে, আমার দেখা হয়েছে প্রায় 7টা স্টেটে আমি খেলা দেখতে গিয়েছিলাম। তাদের যে ফ্যাসিলিটিস তৈরি করেছেন, একটা মাঠ থাকার পর আরেকটা মাঠ, আইপিএল হচ্ছে এভরি ইয়ার, তারা কিন্তু 1টা 2টা করে ভেন্যু বাড়াচ্ছে, ফ্যাসিলিটিস বাড়াচ্ছে। আমরা দেখেন 12 বছর ধরে বিপিএল খেলছি, আমাদের কোনো নিজস্ব গ্রাউন্ডই নাই, কোনো বিপিএল টিম বলতে পারবো না যে এটা আমার নিজস্ব গ্রাউন্ড। ওই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে মাঠ, মিরপুর, চিটাগাং, সিলেট, ওই মাঠগুলাতে কোনো ফ্র্যাঞ্চাইজি কিন্তু তৈরি করেনি যে এটা আমি নিজস্ব একটা গ্রাউন্ড তৈরি করব। এই জায়গাটা আমরা অনেক পিছিয়ে আছি। আমার কাছে মনে হয় যে এই জায়গায় তো আমাদের ফ্যাসিলিটিস, 6টা মাস ক্রিকেট খেলার অপরচুনিটি কিন্তু আমাদের এখানে, আমি লাস্ট 10 বছর ধরে এই কাজ বলে আসছি। আপনি যদি দেখেন যে সব জায়গায় আমরা যখন বিপিএল খেলি, কয়টা প্লেয়ার খেলে? বিপিএল এ 70টা প্লেয়ার খেলে। আমরা যখন শুরু করি ফার্স্ট ক্লাস ক্রিকেট, এনসিএল, 8টা টিম, ওইখানে হয়তোবা 160টা প্লেয়ার খেলে 120টা, 160টা প্লেয়ার হয়তো হইতে পারে। আমরা যখন ঢাকা প্রিমিয়ার লিগ খেলি, তখন আমাদের 12টা টিমে থাকে কিন্তু 20টা করে 240টা প্লেয়ার থাকে। তার মানে আপনার 240টা প্লেয়ার 6টা মাস যেন খেলতে পারে, এই অপরচুনিটি কিন্তু আমরা করতে পারছি না। এটা আমার জন্য লাস্ট 15 বছর ধরেই আমি বলে আসছি সব জায়গায়। এখন হয়তোবা এই ক্রিকেট বোর্ডকে আমরা হয়তোবা দোষারোপ করছি,
কিন্তু এটা কিন্তু এই ক্রিকেট বোর্ড না, আপনি 220টা প্লেয়ার কিন্তু 6 মাস ক্রিকেট খেলছে না। 220টা প্লেয়ার 6টা মাস কিভাবে খেলবে? আমাদের যদি 64টা জেলায় তাদের লিগগুলা হতো, ওদের লিগগুলা যদি হতো তাহলে কিন্তু তারা 6টা মাস ক্রিকেট খেলতে পারতো। তাহলে কিন্তু তারা বসে থাকতো না যে ঢাকা প্রিমিয়ার লিগের জন্য বসে থাকবে। আমরা কিন্তু বসে থাকি যে ঢাকা প্রিমিয়ার লিগ কখন হবে। আমাদের প্রত্যেকটা ডিভিশনে যদি ক্রিকেট হতো তাহলে কিন্তু আমাদের ক্রিকেটটা, যেহেতু আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাই, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে হলে আপনাকে 64টা জেলায় ক্রিকেট হইতে হবে 6টা মাস। নিশ্চয়ই আমরা সেটা প্রত্যাশা করতে পারি। চেষ্টা চলছে নতুন আমিনুল ইসলাম বুলবুল বা আপনিও এখন নিজে আছেন ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনো না কোনোভাবে ম্যানেজমেন্টে, নিশ্চয়ই আমরা সেই পরিবর্তনগুলো দেখব। দেখছেন এশিয়া পোস্ট স্পোর্টস এবং আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আশরাফুল। আমরা এবার আরেকটা সেগমেন্ট যেটা একটু কঠিন, এবার সোজা সাপটা, আমরা একদম সোজা সাপটা প্রশ্ন, দর্শকদের অনেক রকম থাকে, সেটা আমার নিজেরও আগ্রহ আছে জানার কিছু বিষয় আপনার কাছ থেকে। মোহাম্মদ আশরাফুল, আপনি আপনার ক্যারিয়ারে যেটা আপনি বলে আপনি সব কিছু দেখেছেন, অনেক কিছু পার করে এসেছেন চড়াই উতরাই, আপনার জীবনের একটা আপনার ওই কান্নার দৃশ্য এখনো দর্শকরা মনে করে, অনেক দর্শক কেঁদেছিল, আপনি শাস্তি পেয়েছেন, সবকিছু পার করে এখন ন্যাশনাল টিমের সঙ্গে কাজ করছেন, বাট স্টিল কি আপনাকে ওটা হান্ট করে কিনা? এখনো কি মনে হয় যে আপনি কোথাও কোনো না কোনোভাবে এটা বোধ হয় আপনার সঙ্গে এখনো আছে যে আচ্ছা ধরুন এখন তো ধরুন সোশ্যাল মিডিয়ার সময় কেউ হয়তো যে কোনো জায়গায় লিখে দিল, ইউ ডোন্ট? কারণ আমি তো একমাত্র ক্রিকেটার যে আমি অন্যায় করে স্বীকার করেছি এবং শাস্তি হয়েছে এবং ফিরে এসেছি। এই ধরনের আপনার ওয়ার্ল্ডে খুব কম আছে যে নিজের ভুল বুঝে স্বীকার করেছেন। তো এই জায়গায় আমি শান্তিতে ঘুমাইতে পারি। ওকে, ইয়া, দ্যাটস দ্য বিগ রিলিফ আর কি। কিন্তু আপনি কি এইটা নিয়ে কিছু একটু বলতে চান, এই জগৎটা নিয়ে, এরকম যে ধরুন ক্রিকেটের সঙ্গে কি এটা আসলেই খুব যেরকম মনে হয় অনেক দর্শক ভাবে যে আমরা কি প্রতারিত হচ্ছে কিনা, ম্যাচ দেখলে মনে আছে এটা নো বল হলেই মনে একটা সন্দেহ, ওয়াইড হলে, মানে এইটার কি আসলে কোনো ফাইন লাইন আছে বা কোনো নিশ্চয়তা পাওয়ার সুযোগ আছে যে ক্রিকেটটা আসলেই ক্রিকেট বিশুদ্ধভাবে হচ্ছে? দেখেন, এই ঘটনাগুলো কিন্তু আসলে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়ার পর থেকে বেশি ছড়িয়েছে। এটা কিন্তু আগে এতটা ছিল না। তো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যেখানেই হবে ওই জায়গাটাতে আসলে অনেস্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্লেয়ার যেন অনেস্ট থাকে। ডিফিকাল্ট, এত ইজি না, ডিফিকাল্ট, কারণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সেখানে ওনারদের একটা ইন্টারেস্ট থাকে, তো এত ইজি না, জিনিসটা অনেক কঠিন। এক্ষেত্রে মানে ক্রিকেটারদের বোধহয় নিজেদের অনেক বেশি সচেতন বা দায়িত্ব থাকতে হবে। অলরাইট, আমরা এবার আরেকটা বিষয়ে যাই। আপনি এই প্রসঙ্গে এর মধ্যে বলেছেন আমিনুল ইসলাম বুলবুল আপনার আইডল, আপনি খেলেছেন তার সঙ্গে, এখন তিনি সভাপতি, আপনি কাজ করছেন। নাজমুল হাসান পাপন ছিলেন এর আগে, এরপরে পরিবর্তন হয়েছে। আপনার কি কোনো কারণে মনে হয়েছে যদি নাজমুল হাসান পাপন এখনো থাকতেন আপনার বোর্ডের সঙ্গে কাজ করা হতো? হয়তো আপনার যোগ্যতা দিয়ে। কারণ দেখেন, আমি মনে করি যে উনি যখন ছিলেন তখন আমি ক্রিকেটের সাথে ছিলাম, আমি খেলাটা পছন্দ করছিলাম, খেলছিলাম। আমি মনে করি যে হ্যাঁ, আমার যেই ক্রিকেট ব্যাকগ্রাউন্ড, আমি বিশ্বাস করি যে কোনো জায়গায় আমি কাজ করতে পারবো। আচ্ছা, একটা জিনিস বলেন, আপনি তো দেখেছেন একটা সময় 2015 ওয়ার্ল্ড কাপের পরে ধরুন এগেনস্ট ইন্ডিয়া আমরা যেভাবে, বা তখন আমরা ঘরের মাঠে টানা ওয়ান ডেতে খুব ভালো করছি, টানা সিরিজ জিতছি, ভারতকে বলে কয়ে হারাচ্ছি, একরকম ঘরের মাঠে যে কোনো দলকে আমরা হারিয়ে দিচ্ছি। 2026 সাল এখন আপনি দায়িত্বে, এবং এখন এসে আমাদের ওয়ানডে ক্রিকেটটা যেখানে থাকার কথা সেখানে নেই। হ্যাঁ, লাস্ট 1-1.5 বছর আমরা অতটা ভালো ক্রিকেট খেলতে পারছি না। এটার একটা কারণও আছে। আমি মনে করি যে আমাদের মিডল অর্ডারে যে ব্যাটিং লাইনটা ছিল, মাহমুদুল্লাহ, মুশফিক, সাকিব, এই যে তিনটা বড় নাম এবং পারফর্মার, তারা চলে যাওয়ার পরে যখন নতুন একটা ক্যাপ্টেন হয়, এটা কিন্তু হয়, নতুন একটা ক্যাপ্টেন আসলে তার টিম গোছাতে একটু সময় লাগে, পারফর্মটা ওইভাবে হয় না, এটা ক্রিকেটে হয়। তো এখন কিন্তু আবার গোছানো হচ্ছে। আপনি যদি দেখেন যে রিসেন্টলি আমরা 2টা ওয়ানডে সিরিজ উইন করেছি, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের সাথে, এবং ডিফারেন্ট সারফিসে খেলানো হয়েছে। আপনি যদি দেখেন যে এত বছর ধরে তো আমরা খেলছি বা দেখছি, পাকিস্তানের সাথে যেই 3টা ম্যাচে উইকেট দেওয়া হয়েছে, ব্রিলিয়ান্ট উইকেট। আমি বলবো যে এটা কিন্তু এখন কিন্তু বোর্ড কিন্তু চাচ্ছে যে আইসিসি ইভেন্টে যে আমাদের প্লেয়াররা কিভাবে ভালো করবেন, ট্রফি জিততে পারে, ওই প্রিপারেশনটা এখন থেকে কিন্তু নেওয়ার চেষ্টা করছে। আগে আমাদের কি ছিল, আমার কাছে মনে হয় যে আমরা
জাস্ট রিসেন্ট পারফরমেন্সটা চিন্তা করতাম। আইসিসি ইভেন্টে ভালো করার জন্য যে প্রিপারেশনটা দরকার ওইটা ওনারা চিন্তা করেনি কখনোই। কারণ আমরা বাউন্স উইকেটে খেলতে যাব, আমরা দেখা যাচ্ছে যে স্পিন উইকেটে খেলে আমাদের র্যাঙ্কিং ঠিক করছি। এটাতে তো আপনি রাতারাতি প্লেয়ার কিন্তু এত রাতারাতি না, এটা তো শিফট করতে সবশেষ পারেন। টি-20 বিশ্বকাপ আমাদের মনে আছে, বলো না, আমরা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারালাম চার বিশ্বকাপ মঞ্চে গিয়ে 4-1 যে। তো এই বোর্ড বা আগে যেটা ফারুক ভাই ওনারা চেষ্টা করছেন, আমার কাছে মনে হয় যে আইসিসি ইভেন্টে ভালো করার জন্য আপনাকে এখানে ফেল হলো ওই প্রিপারেশনটা যেন নিতে তার মানে পারেন। এখন ধরুন 2026 সালের শুরু, আমরা চিন্তা করছি 2027 27 যেহেতু আমাদের 27 সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে নামিবিয়াতে খেলা হবে, ওই কন্ডিশনের চিন্তা করি খেলানো হচ্ছে। হোপফুলি মোহাম্মদ আশরাফুল ব্যাটিং কোচ হিসেবে বিশ্বকাপ পর্যন্ত থাকবে, যদি আপনার চুক্তি 2027 জানুয়ারি সেটা এক্সটেন্ড হবে। এবং সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে 2027 বিশ্বকাপে বাংলাদেশ যেহেতু একটা টি-20 বিশ্বকাপ মিস করেছে, সেখানেই আসলে বাংলাদেশ ক্যান রিয়েলি ডু সামথিং? ডেফিনেটলি যখনই আমরা অদম্য কাপ ফাইনালটা খেললাম, সেখানে বুলবুল ভাই এসে আমাদের এই কথাটাই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছেন প্রত্যেকটা প্লেয়ার এবং কোচিং স্টাফকে, আমরা যারা ছিলাম, যে এখন আমাদের হাই টাইম যে আইসিসি ইভেন্টে যেন আমরা ট্রফি জিততে পারি, ওই প্রিপারেশনটা নেই। কারণ যখনই আপনি একটা আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হবেন, তখন কিন্তু আপনাকে মূল্যায়নটা ডিফারেন্ট ভাবে করবে। তো আমাদের আর অনেক বছর হয়ে গেল তো আমাদের, না? হ্যাঁ, না, কিন্তু এইটাও ঠিক। দেখেন, যেহেতু আমি টিমের পার্ট, তারপরে আমি বাংলাদেশ ক্রিকেটের সাথে তো আমি দেখছি আপনি চ্যাম্পিয়ন হতে হলে কিন্তু ওভারঅল 64টা জেলায় ক্রিকেট হইতে হবে। আপনি জাস্ট ওই 20টা 30টা প্লেয়ার ভালো করবে এবং চ্যাম্পিয়ন হয়ে যাবেন, তাহলে কিন্তু ব্যাড রেপুটেশন হবে যে ও আমাদের কিছুই করা লাগবে না। আমার কাছে মনে হয় যে আমাদের সব জায়গায় 64টা জেলায় খেলতে হবে এবং ফ্যাসিলিটিস থাকতে হবে। বৃষ্টির সিজনে যেন তারা যে ইনডোরে প্র্যাকটিস করতে পারে, তখন আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে কোনো বিকল্প নেই, এগুলো আপনি তৈরি করতেই হবে। যদিও রাতারাতি হবে না, সময় লাগবে, কিন্তু অবশ্যই আমাদের এখন 2027 যেন আমরা ভালো করতে পারি। টাফ কন্ডিশন সাউথ আফ্রিকা, কিন্তু আমরা যদি আমাদের পেস ইউনিটটা কিন্তু ভালো, তারা যদি সুস্থ থাকে, তারা যদি সুস্থ থাকতে পারে আল্লাহর রহমতে, এবং আমাদের ব্যাটসম্যানরা যদি তাদের বেস্টটা খেলতে পারে, অবশ্যই ভালো কিছু করবে। আচ্ছা, 2027 বিশ্বকাপ নিয়ে কথা বলতে গেলে একজনের নাম খুব আলোচনায় আসে, সেই বিষয়ে সোজা সাপটা প্রশ্ন আপনার কাছে। সাকিব আল হাসান, তিনি ফিরবেন, চেষ্টা করা হচ্ছে, শেষ পর্যন্ত কি তিনি ফিরবেন কিনা, এবং আপনি কি তার এই 2027 বিশ্বকাপের দলে আসলে তার অ্যাজ এ কোচ আপনি প্রয়োজনীয়তা কতটা দেখেন? দেখেন, ওর যে সমস্যাগুলো এগুলো যদি সলভ করতে পারে, হয়ে যায়, কারণ ওর বয়স এখন মাত্র 38। তো একটা এখনকার ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি আপনি একটা ফরম্যাটে শুধু খেলতে চান, ইজিলি 40-42 বছর পর্যন্ত আরামসে খেলতে পারবেন। কারণ এখন কিন্তু প্লেয়াররা বলেন তাদের ইন্ডিভিজুয়াল কোচেস নিয়ে কিন্তু কাজ করতে পারেন, একটা ট্রেনার নিয়ে কাজ করতে পারেন, একদম ইজি। আপনি একটা ইন্ডিভিজুয়াল ট্রেনার রাখবেন, আপনাকে এভরিডে 1 ঘন্টা গাইড করবেন, ইন্ডিভিজুয়াল কোচ নিয়ে যদি কাজ করেন ইজিলি। কারণ ও বাংলাদেশের সুপারস্টার, না, বাংলাদেশের ওয়ার্ল্ডের 1 নম্বর র্যাঙ্কিং এ ছিল 2009 থেকে প্রায় 11-12 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে 1 নম্বর র্যাঙ্কিং এ। তো লিজেন্ড ক্রিকেটারকে জাস্ট একটু ফিটনেস ঠিক থাকলে, স্কিল যা আছে, এটা ইজিলি সে কভার করতে পারবে। তো সবকিছু যদি সমাধান করতে পারে, অবশ্যই আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো, আমাদের জন্য ভালো, কারণ সে দুইটা কাজ করতে পারে, ব্যাটিং এবং বোলিং। এবং 2019 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যে কতটা ডেঞ্জারাস পারফরমেন্স করেছে। এখন পর্যন্ত এতগুলা ওয়ার্ল্ড কাপ হয়েছে, ওরটাই বেস্ট, 600 রান প্লাস এবং 10টা প্লাস উইকেট। তো তার কন্ট্রিবিউট যদি করতে পারে, আমাদের টিমের জন্য বেনিফিট হবে 100%। একটা সময় ধরেন বাংলাদেশ ক্রিকেটের বোধহয় একটা এরকম সময় চলে, একজন ক্রিকেটারকে নিয়ে ধরুন একটা সময় ছিল মোহাম্মদ আশরাফুলকে দলে চাই, খুব আলোচনা বা সবার দাবি ছিল, যেটা ধরুন হয়েছে এনামূলক বিজয়, সৌম্য সরকার। এখনও এসে সাব্বির নাসিরকে নিয়েও একই কথা হয়। তাদের যে বয়স, ধরুন এই বয়সেও আপনি খেলার জাতীয় দলে ফেরার লড়াই চালিয়ে গেছেন। ডু ইউ থিঙ্ক যে তাদেরও আসলে একই রকম লড়াই মানসিকতা থাকা উচিত এবং সম্ভাবনা আছে আসলে কোনো রিয়েলিস্টিকলি? আমি বিশ্বাস করি যে যাদের নাম বললেন, প্রত্যেকটা প্লেয়ার যদি ফিটনেস ঠিক থাকে, পারফর্ম করে, অবশ্যই তাদের অপরচুনিটি আসা উচিত। আপনি যদি অস্ট্রেলিয়ান সিলেকশনটা দেখেন, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সিলেকশন, রজার্স নামে একজন ব্যাটসম্যান ছিল, বোজেস নামে একজন ব্যাটসম্যান ছিল, ওরা জাস্ট 2টা অ্যাশেজ খেলেছেন, 10টা টেস্ট ম্যাচ।
1.5 বছর খেলেছেন বজেস, 1.5 বছর খেলে সে 1700 রান করেছেন। তো অস্ট্রেলিয়ান সিলেকশনটা কি অস্ট্রেলিয়ার খুব ফিউচার অ্যান্ড প্রেজেন্ট প্রেজেন্টে যদি এমন ধরেন এমন কোন প্লেয়ার আপনি যাদের নাম বললেন তারা যদি এসে জাস্ট 6 মান্থ বাংলাদেশকে সার্ভিস দিবে এবং বেস্ট পারফরমেন্স করবে, নিতে সমস্যা নেই, কিন্তু তাদের আগে পারফরমেন্সটা কিন্তু ডোমেস্টিকে করতে হবে। আমাদের কি হয়, ডোমেস্টিকে জাস্ট একটা রান করলে আমরা ভাবি যে ওকে নিয়ে নিতে। তাকে বাংলাদেশ টিমে আসতে হলে কিন্তু যেই ছেলেটাকে সিলেকশনে চিন্তা করছেন সিলেক্টররা, সে যদি 500 রান করে তার রান করতে হবে 700 রান। তখন কারণ কেন আমি 700 বললাম, কারণ সে এক্সপিরিয়েন্স, সে এভরিডে রান করা জানাটা উচিত এই বয়সে এসে। যখন একটা ইয়াং প্লেয়ার রান করবে আর একটা সিনিয়র প্লেয়ার, সে কিন্তু জেনে রান করবে যে আমি জেনে রান করছি, তার মানে এভরিডে এভরি সেকেন্ড ম্যাচই সে রান করবে, তখন তাকে আপনি পিক করবেন। কিন্তু আমাদের যাদের নাম বলছেন ওরা কিন্তু এভরি সেকেন্ড ম্যাচে রান করে না, এই প্রবলেমটা হয়ে যায়, একটা রান করে আবার গ্যাপ হয়ে যায়, এটা বড় প্রবলেম। আপনি ধরুন এখন যে কোচিং আমাদের যে স্টাফ ম্যানেজমেন্ট, সেখানে বেশ আপনি যখন দায়িত্ব নেন ওই সময়টা ধরেন একই সময় আমাদের আরেকজন কোচ দায়িত্ব ছাড়ার একটা মতো তৈরি অবস্থা, সিচুয়েশন তৈরি হয়, মোহাম্মদ সালাউদ্দিন। তার সঙ্গে কি আপনার আসলে ঠিক কেমন কেমিস্ট্রি বা কোনো ব্যক্তিত্বের বা কাজের কোনো দ্বন্দ্ব আছে কিনা আসলে এরকম? না, যখন এই নিউজটা হলো, যখন আমি ঢুকলাম প্রথম দেখাতে, আমি ভাইয়াকে বললাম, সালাউদ্দিন ভাইকে, যে সালাউদ্দিন ভাই মাত্র আমি ঢুকলাম, এখনই আপনি যদি চলে যান তাহলে আমার জন্য ভালো হবে না, বাংলাদেশের জন্য ভালো হবে না। কারণ দেখেন উনি কিন্তু অনেক এক্সপিরিয়েন্স একজন কোচ, অনেক দিন ধরে কাজ করছেন ডোমেস্টিক ক্রিকেট, বিপিএল। আমি যখন ন্যাশনাল টিমে ছিলাম তখন উনি ঢুকেছিলেন অ্যাজ এ ফিল্ডিং কোচ হিসাবে, আমি যখন ক্যাপ্টেন হলাম তখনও উনি ছিলেন, তারপরে লম্বা সময় হয়তো বা ন্যাশনাল টিমের বাইরে ছিলেন। তো আমার সাথে ওনার সাথে রিলেশন খুবই ভালো, কারণ আমি মাত্র শুরু করেছি, আমি 2023 থেকে কোচিং লাইনে আর কি 23-24-এ শুরু করেছি কোচিং। তো উনি থাকাতে আমার জন্য ভালো যে আমি অনেক কিছু ওনার কাছ থেকে শিখতে পারছি, জানতে পারছি, আমার নলেজগুলো ওনার সাথে শেয়ার করছি, জিজ্ঞাসা করছি যে ঠিক আছে কিনা, ওনার নলেজগুলো আমাকে দিচ্ছেন। তো অবশ্যই আমি মনে করি যে আমরা লোকাল যত বেশি থাকবো, এখন যদি বাংলাদেশ টিমে দেখেন আমি আছি, সালাউদ্দিন ভাই আছে, ট্রেনার ইফতি আছেন, ম্যানেজার তো নাফিজ ইকবাল 5 বছর ধরে আছেন, ফিজিও বাইজিৎ ভাই আছেন, তো আমরা 5 জন, এবং লাস্ট সিরিজে কম্পিউটার অ্যানালাইসিস শাওন ভাই ছিলেন, তো আমরা 6 জন বাংলাদেশি কিন্তু কাজ করছি বাংলাদেশ টিমের সাথে। তো এটা হিউজ একটা ইমপ্যাক্ট কিন্তু পড়ে, কারণ প্লেয়ারদের সাথে আমরা খুব ইজিলি তারাও বলতে পারি, অনেক বেশি কমফোর্টেবল। আমাদের সাথে ফরেন যারা আছেন তারাও খুব কমফোর্টেবল ফিল করছেন। শন টেটের সাথে যেহেতু আমরা খেলেছি, চমৎকার, ওর সাথে আমার সঙ্গে বোধহয় আপনার বহুদিনের ফিল সিমন্স, তো আমি একদম যখন বল বয় ছিলাম ওই সময় তার খেলা দেখেছি। তো ওই কারণে যেহেতু আমি বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিলাম, ও আয়ারল্যান্ড টিমের কোচ ছিলেন, তো ওর সাথেও খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। জিমি ফিল্ডিং কোচ, তার সাথে মোস্তাক ভাই আমাদের খুব আদরের একজন, আমি বলবো যে মোস্তাক ভাইও কিন্তু আমাদের খুব হেল্পফুল করেন, হেল্পফুল পুরো টিমের। তো আমাদের কোচিং স্টাফটা খুব, আমি মনে করি যে গোছানো আছে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা শ্রোতা সাহেবটার একটাই প্রশ্ন আছে, যদি অনেক পুরনো, কিন্তু স্টিল একটু জানতে চাই। 2012 সাল তামিম ইকবালের সঙ্গে প্রিমিয়ার লিগে একটা ঘটনা আপনার, যদিও আপনারা পরে দুজনেই বলেছেন যে ওটা আসলে ইট ওয়াজ মানে খেলার মাঠের ঘটনা, স্টিল মানে আপনি কি এটা একটু বলবেন যে কি হয়েছিল বা আসলে কি ছিল? অ্যাকচুয়ালি ওই বছরটা আমি তো প্রাইম ব্যাংকে ক্যাপ্টেন ছিলাম। আমাদের প্রথম ম্যাচ তামিম ভিক্টোরিয়া টিমে খেলছেন, তামিম সাকিব। ভিক্টোরিয়া টিমটা খুব স্ট্রং একটা দল আর কি, চ্যাম্পিয়ন টিম করেছেন, বাদল ভাই ছিলেন। এর আগের বছর আমরা 2009 আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, ওই সময় বাদল ভাই মোহামেডানের স্পন্সর করেছিলেন। তো আমি ওই টিমের পার্ট ছিলাম। তামিম সাকিবের সাথে পরিচয়টা কিন্তু আমি বাদল ভাইয়ের সাথে আমি করিয়েছিলাম, যে তামিম সাকিব সুপারস্টার হবে ফিউচার। তো ওইভাবে রিলেশনটা হলো। তারপর বাদল ভাইয়ের সাথে তামিমের সাকিবের খুব ভালো রিলেশন হলো। তো প্রাইম ব্যাংকে আমার প্রথম বছর উঠলো প্রাইম ব্যাংক, তানজিল ভাই ছিলেন প্রাইম ব্যাংকে। তো তানজিল ভাইয়ের ফেভারিট প্লেয়ার আমি ছিলাম আর ওই সময়টায়। তো উনি আমাকে, সুজন ভাই যেহেতু কোচ হিসাবে নিয়েছেন আমাকে, তানজিল ভাই আর কি সুজন ভাইকে বলেছেন যে আশরাফুল ভাইকে নিতেই হবে যেভাবে হোক। তো আমাকে নিলেন কোচ হিসাবে, ক্যাপ্টেন হিসাবে দিলেন। তো প্রথম ম্যাচ আমাদের জেতা ম্যাচ ছিল আর কি।
তো ডিকেন্স ভাই খেলার কথা ছিল ভিক্টোরিয়াতে, তো ডিকেন্স ভাইকে আমরা আবার আমাদের টিমে নিয়ে এসেছিলাম। আচ্ছা। তখন তো প্রিমিয়ার লিগে এই জিনিসগুলো খুবই হতো, জমজমাট, আর কি একদম। আগের প্রিমিয়ার লিগটা অসাধারণ ছিল, অসাধারণ। যে দল লাস্ট বদল ঘিরে মুহূর্তে যে চেঞ্জ হতো। tension, হ্যাঁ। হ্যাঁ, লাস্ট মুহূর্তে চেঞ্জ হতো। এখন তো আসলে খেলা শেষের পরে টিম করে ফেলে, আর কি আগের মজাটা নাই এখন। লাস্ট 10 বছর ধরে প্রিমিয়ার লিগের মজাই কিন্তু নাই, ওই 5টা টিম করে আর বাকিগুলো একদম অর্ডিনারি টিম থাকে, আগে যেই মজাটা ছিল। তো ওই জায়গায় ডিকেন্স ভাই আউট হওয়ার পরে বাদল ভাই ড্রেসিং রুম থেকে, মিরপুরে খেলা হচ্ছিল, ড্রেসিং রুম থেকে বের হয়ে আর কি স্লেজিং করছিল। তো আমি আম্পায়ার সৈকত ভাইকে বলছিলাম যে সৈকত ভাই এটা কি ধরনের ব্যবহার, যে ম্যানেজমেন্ট বাইরে এসে প্লেয়ারকে স্লেজিং করছে। ওই ঘটনাতে পরে তামিম বলছে আপনার কি সমস্যা। আচ্ছা। আমি বললাম যে এটা তো হতে পারে না তামিম, এটা তো তুমি হইলো, ওই রিয়েক্টটা হয়েছিল আর কি, জাস্ট এতটুকুই। অলরাইট, তো- থ্যাংক ইউ ক্লিয়ার করার জন্য। আবার উনিশে আপনি এটা নিয়ে কথা বলেছেন। ওকে, আমরা এবার আরেকটা ইন্টারেস্টিং সেগমেন্টে, যেখানে আসলে কোনো কিছু বলতে হবে না, কারণ মোহাম্মদ আশরাফুল এত কথা বলছেন, এবারে আমরা তাকে দিয়ে কথা বলাবো না, না বলেই তিনি অনেক কিছু বলে দেবেন, শুধুমাত্র ইয়েস অথবা নো কার্ড দেখাবেন, তার হাতে আছে। আমরা খুব সহজ কিছু প্রশ্ন করব। রেডি মোহাম্মদ আশরাফুল? Yes. অলরাইট। কখনো স্কুল পালিয়েছেন? অবশ্যই, তার হাসি বলে দিচ্ছে। এভরিডে। এভরিডে। ওকে, আচ্ছা, পালিয়ে কি সিনেমা দেখতে যেতেন? খুব সিনেমা হলে গিয়েছেন কখনো? না, ক্রিকেটের জন্য। ওকে, সো নো হবে এটা। ওকে, আচ্ছা, প্র্যাকটিসে ফাঁকি দিয়েছেন? নো। নো। মোহাম্মদ আশরাফুল, যেটা ছোটবেলার বাংলাদেশের অনেকের সঙ্গে শৈশবের হয়তো পরিচিত, আমি জানি না আপনার হবে কিনা, প্রশ্নটা করি। কখনো লুকিয়ে বন্ধুদের সাথে সিগারেট খেয়ে পরে ধরা খেয়েছেন? খেয়েছি, হ্যাঁ, ধরা ইয়েস, ঠিক আছে, আমরা আর ব্যাখ্যা শুনবো না। জীবনে তো অনেক নাটক করছেন, সুযোগ পেলে কি সিনেমা করবেন? নো। ওকে, অনেক ভাবতে হয়েছে, তার মানে একটু টেন্টেটিভ ছিলেন তিনি। আচ্ছা, হ্যাঁ, করতেও পারি। মোহাম্মদ আশরাফুল, প্রেমে ছ্যাঁকা খেয়েছেন? না। নো। সফল মানুষ। আচ্ছা, শেষ প্রশ্ন। বিদেশে গেলে বা দেশেও যখন হোটেলে তো থাকি, আমরা উঠি, হোটেল থেকে চেক আউটের সময় হোটেলের জিনিসপত্র, সাবান, শ্যাম্পু, অ্যামেনিটিস, এগুলো কি কালেক্ট করে নেন নাকি রেখে আসেন? নো। নো। বাট অনেকে নেয়, আমি নিতে পছন্দ করি, যেটা সত্যি কথা বললাম এই কারণে। অলরাইট, আমাদের ইয়েস নো সেগমেন্ট শেষ। আমরা এখন যাব হচ্ছে একটু অন্দরমহলে। আমাদের এই সেগমেন্ট হচ্ছে অন্দরমহল, মানে আমরা একটু ড্রেসিং রুমের ভেতরের গল্প শুনতে চাই মোহাম্মদ আশরাফুলের কাছ থেকে, যেহেতু অনেক অনেক দিন তিনি বাংলাদেশ ড্রেসিং রুমে কাটিয়েছেন, এখনও আছেন। আপনার পার্সোনালি ড্রেসিং রুমে কোনো বিশেষ জায়গা কি বরাদ্দ থাকতো? ধরুন মিরপুরে হোম অফ ক্রিকেটে, যে আমি গেলে ওখানেই বসবো। হ্যাঁ, আমার তো ছিল, যখন আমি রেগুলার মেম্বার ছিলাম, ক্যাপ্টেন ছিলাম। এটা কি সবারই থাকে নাকি? সবাই থাকে, হ্যাঁ। Okay. আর কি তো ওই জায়গায় অন্য যারা কেউ আর যাবে রেগুলার না? মেম্বার থাকে তাদের জন্য সেট থাকে, যে এই আচ্ছা। জায়গাটা আমি বসি সবসময়। হ্যাঁ। এরকম হয়েছে আপনি ঢুকে দেখলেন যে আপনার জায়গায় আরেকজন বসে আছে? না, এরকম নাই, কিন্তু একটা মজার ঘটনা ছিল ওয়েস্ট ইন্ডিজে আমরা যখন খেলতে যেতাম, আর কি খেলতে গিয়েছিলাম। তো 2009-এ আমি তামিমের সাথে বসেছিলাম প্রথম 2 ম্যাচ। তো তামিম 2 ম্যাচে রান করেনি, আমি 2 ম্যাচে 50 করেছিলাম। পরে তামিম 3rd ম্যাচে ওইখান থেকে সরে গিয়েছে, জন্য আপনার সাথে বসা যাবে না, আপনি আমার লাক নিয়ে নেন। তো তামিমের মধ্যে এই জিনিসটা ছিল, হ্যাঁ, সে এগুলো একটু ছিল। মানে আর আমার কি, মধ্যে right. এটা কখনোই ছিল না যে Okay. আপনার সাথে বসলে আমি রান করব। Oh, যদি so- থাকতো তারপর আমি যাইতাম না, যে না, আমি এইভাবে রান করতে চাই না। ওকে, সো এমনিতে যেমন ক্রিকেটে তো অনেকেই খুব সংস্কার বা কুসংস্কার যেটাই বলি মানে, আপনি কি এরকম কোনো কিছু না, মানতেন? আমি এটা No. এই কারণে আমার 8-9 ম্যাচ লাগতো এক একটা, পরে একটা ইনিংস ভালো খেললে এখন ওই Recover করতে। রিকভার করতে, ওই জিনিসটা আমি মানতাম না বলি। আচ্ছা, ধরুন আপনার কি, ধরুন ড্রেসিং রুমে কি কখনো টেনশন হলে আপনি কি করতেন, বা এখন কি করেন আপনি অ্যাজ আ কোচ, খেলোয়াড় থাকলে টেনশন মোমেন্টে? পজিটিভ চিন্তা করার চেষ্টা করি, সবসময় পজিটিভ চিন্তা করতে হবে, এবং সাথে সাথে ওইটার নেগেটিভটাও চিন্তা করে রাখি, যে খারাপ হলে কি হতে পারে। দুইটা জিনিসই চিন্তা করে তারপর কুল হই আর কি, যে আচ্ছা ভালো হইলে এটা হবে, খারাপ হইলে এটা হবে। আচ্ছা, এই সময় কি আপনি কোনো পার্সোনালি কোনো সতীর্থ কেউ থাকলে তার সঙ্গে কথা বলতে কমফোর্ট ফিল করতেন? প্রেশারে আছেন, তার সঙ্গে কথা বলে প্রেশার কমে যায়? আবার এরকম অনিষ্ট আছে যে ওই আসলে আরো প্রেশার আরো বেড়ে যায়, যে ভাই আপনি একটু দূরে থাকেন? না না, আমার এরকম না। হ্যাঁ, কথা বলি আমি, অনেকে আচ্ছা। আছে, যেমন মাহমুদুল্লাহকে আর কি দেখি যে সে ব্যাটিং এ যাওয়ার আগে একদম কথা বলে না, বোবা হয়ে থাকে পুরা, যতক্ষণ ব্যাটিং শেষ হওয়ার পরে সে কথা বলবে। এক একজনের এক একটা, আমার মধ্যে এই জিনিসগুলো একদমই নাই।
আচ্ছা, আপনি তার মানে কি মাশরাফির সঙ্গে আপনার বেশি আড্ডা চলতো নাকি আর কে কে আছে এরকম আমার যার সঙ্গে সবার বেশি সাথে দুষ্টুমি, আমার খুনসুটি? সবচেয়ে বেশি ফ্রেন্ডশিপ ছিল সব সিনিয়রদের সাথে আর কি। আমি যেহেতু একদম ছোট ছিলাম, ইয়াংগেস্ট ছিলাম, তো আমার সব বড়দের সাথে খুব ভালো সম্পর্ক ছিল আর কি। প্র্যাঙ্ক করতেন মজা করার জন্য, বা তারা আপনার সাথে করতো কিনা? দুইটাই হয়তো, হ্যাঁ দুটোই হইতো। হয়তো। কোনো একটা দুটো কি বলা যাবে, ইন্টারেস্টিং কিছু মনে পড়ে? না, একটা মজার ঘটনা বলি আসলে। বুলুল ভাই আবার এই জায়গাটাতে বেশি এক্সপার্ট ছিলেন আর কি। আমরা 2000 সালে 2001-এ যখন জিম্বাবুয়েতে গেলাম, হ্যাঁ। তো আমরা আসার সময় আমাদের সবাই হোয়াইট প্যাডগুলো আলাদা আলাদা দিচ্ছিল আর কি। তো 5টা প্যাড যদি দেন তাহলে 5টা ট্যাগ লাগবে, ঠিক না? 5টারে যদি একটা করে দেন তাহলে একটা ট্যাগ হইতো। তো মাহবুব ভাই আমাদের ম্যানেজার ছিলেন, তো উনি বলছেন যে কি রে তোরা এইভাবে কেন দিতেছিস, একজন একজন করে 5টারে একটা করে দিতে পারস না? তো রফিক ভাই একটু হেঁটে গিয়ে আসলো, দড়ি খুঁজতে গিয়েছে, যে তো আইসা বলতেছে যে খুঁজে পাই নাই, দড়ি পাই নাই। তো এখন দড়ি কইলে কি ওরা বুঝবো? তো এটা নিয়ে আমি বুলুল ভাই হাসতেছি, বুলুল ভাই হঠাৎ করে হাসতে থামা, রফিকও হাসতেছে। আমি সাথে সাথে যে পায়ে ধরছি যে ভাই আমি আর জীবনে হাসবো না, আমি আর জীবনে হাসবো না, এই যে আমার লাভ কয়েক খবর আছে আর কি। আমারও খুব আদর করতে, বুঝছেন, এখনো আদর করে। আমি শিওর বুলুল ভাইয়ের সাথে দেখা হলে এই ঘটনাটাকে জিজ্ঞেস করবো, আপনি এই কাজ করছিলেন মোহাম্মদ আশরাফুলের সাথে? বুলুল ভাই সবসময় আর কি অনেক মজা করে ঠাস করে চুপ হয়ে যেত আর কি। ওনার এই গুণটা ছিল যে চুপ হয়ে ভাষায় দিত। অলরাইট অলরাইট। আচ্ছা, আমি আপনার একটা ইন্টারভিউ দেখছিলাম খুব রিসেন্টলি, এরকম একটা মানে দলের সবচেয়ে বেশি খায় কে, আপনি সেখানে বলেছেন আপনি নিজেই, আপনি এবং মাশরাফি সবচেয়ে ভোজন রসিক কি তার মানে আপনারাই? আমরা দুইজন, আমরা একটা ট্যুরে গিয়েছিলাম 2001-এ বাংলাদেশ এ টিম, সুজন ভাই ক্যাপ্টেন, আমাদের সুজন ভাই ক্যাপ্টেন। তো আমাদের ম্যানেজার সুজন ভাইকে বললেন যে সুজন, যেহেতু তোরা খেলছিস ভালো, আজকে আমি ডিনার করাবো তোদের। তো আমরা সবাই খাওয়া দাওয়া করি আর কি। আমরা যেই মুম্বাইতে যেই জায়গাটা ছিলাম, এক রুমে 4জন, একটা অ্যাপার্টমেন্টের মতন আর কি, 4জন, আমি, মাশরাফি, আনোয়ার আর তুষার ভাই, 4জন ছিলাম। তো আমরা প্রথম 4জন একসাথে খেতে যেতাম। একটা চিকেন বিরিয়ানি নিলেই একজনের পেট ভরে যায়। তো আমরা কি করতাম, 4টা চিকেন বিরিয়ানি 4জন খাইতাম, তুষার ভাই ওই বিরিয়ানি খাইতো, আনোয়ার একটা নান নিত, বাটার চিকেন নিত, আমরাও নান বাটার চিকেন, তারপর চাইনিজ একটা আইটেম নিতাম। ও গড। তো বিরিয়ানির দাম হলো 400 রুপি, আর বিল আসতো আমাদের 4000 রুপি, বুঝছেন, 4জনের 1000 করে, 600 রুপি বেশি আসতো। তুষার ভাই একদিন 2 দিন খাওয়ার পর তোদের সাথে খাবো না। কেন? আমি খাই 400, তোরা খাস বেটা, এতগুলো আমার টাকা বিল দিতে হয়। তো মাস্টার না, তোমার দিতেই হবে, তুমি আমরা একসাথে থাকি, তুমি খাও, না করতে কি খাইতে, না করতে কি। তো এরকম ছিলাম আমি মাশরাফি খাওয়ার। আচ্ছা, এবার বলেন তো যে সবচেয়ে বেশি ধরেন খুব স্টাইলিস্ট পোশাক আশাক নিয়ে সচেতন বা হেয়ার স্টাইল নিয়ে খুব সচেতন থাকতো কে, সবসময় এগুলো নিয়ে খুব আলাদা? আমাদের সময় নাকি এখনকার ক্রিকেটার? দুটোই বলতে পারেন, আপনাদের সময় কে ছিল, এখনকার সময় কে আছে? আমাদের সময় দুর্জয় ভাই, নারুর রহমান দুর্জয় ভাই খুব স্টাইলিশ ছিলেন আর কি। পোশাক আশাক, খাওয়া দাওয়া খুব টিপটাপ হইতে হবে, এরকম দুর্জয় ভাই ছিলেন। আর এখনকার সময় আসলে আমি মাত্র আসলাম, তো বলতে পারবো। অলরাইট। আপনি এবং মাশরাফি বলেন অনেক গান শুনতেন, মুভির ক্ষেত্রে আসলে এরকম কেউ আছে যে খুব ভালো টেস্ট আছে সিনেমার বা গানের, সে সাজেস্ট করতো বা তার কাছে আপনার সাজেশন আছে কোন সিনেমাটা দেখা যায় বা কোন গানটা শোনা যায়? আমি আবার একটু ডিফারেন্ট, আমি সব ধরনের মুভি দেখার চেষ্টা করি, যত পচাই হোক আমি শেষ করে আসবো আর কি। 2013 বা 14-তে আমরা নেপালে গিয়েছিলাম, লন্ডন ল কলেজ, আমার যে লয়ার ছিলেন খালেদ স্যার, ওনার কলেজ থেকে পিকনিকে গিয়েছিলাম আমরা নেপালে 5 দিন না 6 দিনের জন্য। কবে এটা? 2013-তে বা 14-তে হয়তো বা। তো ফুটবল ওয়ার্ল্ড কাপ হলো কবে? 14-তে। হ্যাঁ, 14-তে গিয়েছি। তো নেপালে গিয়ে আমরা 13 জন একটা মুভি দেখতে বসেছিলাম, হামসাকাল, বুঝছেন? হ্যাঁ, আপনার কমেডি ইয়ার ছবি, আপনার সাইফ আলী খানের। আচ্ছা। হাফ দেখার পরে 12 জন চলে গিয়েছে, আমি একা, আমি
এর কত পচা হতে পারে আমি এটা দেখবো। আচ্ছা আচ্ছা কত পচা সে এই মুভি করে, সাইফ আলী খান এত পচা মুভি কিভাবে করতে পারে। তো আমি ওই মুভিটা একাই পুরোটা শেষ করে ফেলেছেন, বাইরে আপনার বাকিরা ওনারা চলে গিয়েছেন যে ভাই আশরাফুল ভাই আপনি থাকেন আমরা যাই, আর হাফ দেখে ওনারাই পাগল হয়ে গেছে। ওকে, মোহাম্মদ আশরাফুল, আপনি যেটা বলেছেন যে ধরুন সেই আমিনুল ইসলাম বুলবুলের পরে অনেকগুলো জেনারেশনের সঙ্গে আপনি ছিলেন। আমি এখন কয়েকজন ক্রিকেটারের নাম বলবো, আপনি যদি তাদেরকে নিয়ে এক শব্দে বা একটা ওয়ার্ডে যদি বলেন, এক কথায় প্রকাশ, ধরুন লেটস আমি বললাম মাশরাফি বিন মুর্তজা, তাকে আপনি এক কথায় একটা শব্দে বা বাক্যে কিভাবে বলবেন? যেহেতু ওর সাথে আমি একদম ছোট থেকেই, ও অলওয়েজ নড়াইলের জন্য কিছু করতে চেয়েছে ওকে, আর কি, ও লিডার হইতে চাইছে আর কি, রাইট। যেহেতু সেটা শেষ পর্যন্ত হতে হ্যাঁ, পেরেছে, জি। যদিও সেটা নিয়ে এখনো তাকে লড়াই চালিয়ে যেতে হচ্ছে। অলরাইট, সাকিব আল হাসান। সাকিব আল হাসান আমাদের কালচারের মধ্যে জন্য পড়ে fit না আসলে। আমাদের আর কি ইমোশনাল এত নরমাল, এই কারণেই সে এত বছর এক নাম্বার হয়েছে। তামিম ইকবাল। তামিম প্রচুর ইমোশনাল, প্রচুর ইমোশনাল। মুশফিকুর রহিম। মুশফিকও আমি বলবো যে প্রচুর ইমোশনাল আর কি, ভালো না হলে খুব আপসেট থাকতো, ভালো হলে তো ঠিক আছে, কিন্তু প্রচুর ইমোশনাল। মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ আমি বলবো যে খুব সফট একজন মানুষ এবং কালম আসলে, হ্যাঁ, খুব শান্ত। soft। আচ্ছা, আফতাব আহমেদ। আফতাব ডিফারেন্ট একটা মানুষ, আমি বলবো। আপনি কিন্তু একটা শব্দ বলেছেন একবার আফতাবকে নিয়ে, বলতে একটু অলস ছিলেন। অলস তো আছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ অসাধারণ ভালো মানুষ, অসাধারণ ভালো মানুষ। অসাধারণ। মোহাম্মদ রফিক। রফিক ভাই আমি বলবো যে চ্যাম্পিয়ন আর কি, মুস্তাফিজুর রহমান। গড গিফটেড। তানজিদ তামিম। ফিউচার সুপারস্টার। তাসকিন। তাসকিন লাইফটাই খুব এনজয় করে আর কি, যে প্রত্যেকটা মুহূর্ত সে এনজয় করার চেষ্টা করে। আচ্ছা, এবার যার নাম বলবো একেবারে আমাদের নতুন সেন্সেশন, এবং তার সঙ্গে আপনার পরিচয় অনেক দিন, তার বল আপনি খেলেছেন অ্যাজ এ ব্যাটসম্যান, এখন তাকে আপনি কোচিং করেছেন, নাহিদ রানা। একটু বলবেন, এটা একটু বড় করেই বলেন নাহিদ রানা সম্পর্কে। হ্যাঁ, আমাদের সাথে ওর ডেবু হয়েছিল ফার্স্ট ক্লাস, আমি বরিশালের হয়ে খেলছি, সে রাজশাহীর হয়ে খেলছিল। তো যখন তার বল ফেস করলাম ওদিন রাতেই, আমি আসলে ওরকে আমার রুমে ডেকে কথা বলছিলাম, শুনলাম যে সে আন্ডার-19 স্কোয়াডে নাই, 40 জন আর কি, আর 20 জনের স্কোয়াডে নাই। তখনই আসলে আমি ফোন দিলাম, তখন সিলেক্টর ছিলেন শিপন ভাই, যে শিপন ভাই এরকম একটা ফাস্ট বোলার আজকে খেললাম, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ফাস্টেস্ট বলার এই মুহূর্তে। আচ্ছা, তো ও নাই কেন, ওর থেকেও জোরে বলার নাকি ওনাদের স্কোয়াডে আছে, তাই নাই। আমি শুনে অবাক, আকাশ থেকে বললাম যে কি বলে। তখন আসলে নাহিদ রানারে ওইটাই বললাম যে দেখো, খুব রিসেন্টলি তুমি হয়তোবা খেলবা, নেক্সট 1-2 বছরের মধ্যেই খেলবা, নিজের যত্নটা নিও, ফিটনেস ঠিক রাখো, কারণ ফাস্ট বলারের কেরিয়ারটা কিন্তু লম্বা হয় না। ফাস্ট বলারের কেরিয়ারটা যদি সুস্থ থাকেন হাইয়েস্ট হয়তো 10-12-15 বছর হবে, ব্যাটসম্যানের কেরিয়ারটা লম্বা হয়। তো তুমি নিজেকে যত্ন নিও, নিজের যত্নটা নিলে তুমি তো আল্লাহর রহমতে 2 বছর পরেই তো এখন বাংলাদেশ টিমে খেলছেন এবং ফাস্টেস্ট বলার। আশরাফুল, আমাদের আরেকটা ছোট্ট সেগমেন্ট আছে, সেটা হচ্ছে আমরা এই শো এর আগে আমাদের যে গেস্ট থাকে তাকে আমরা একটু সার্চ করি। সো আমরা একটু সার্চ দিয়ে দেখি ইন্টারনেট আসলে কি হচ্ছে। তো মোহাম্মদ আশরাফুল কিনা স্বাভাবিকভাবে প্রথমে সার্চ দেওয়ার পরে ফেসবুকে তার দুটো পেজ পেয়েছি আমরা। একটাতে লিখে আছে মোহাম্মদ আশরাফুল ইজ আ লেজেন্ড অফ বাংলাদেশি ক্রিকেটার, কিন্তু এটা আনঅফিসিয়াল পেজ অফ মোহাম্মদ আশরাফুল, 161 ফলোয়ার। এই পেজটা তো তার মানে, বা ফেসবুকে আপনার তো কোনো পেজ নেই তার মানে? শিওর আমার প্রোফাইল আছে, প্রোফাইল আছে, হ্যাঁ, পেজ আছে, একটা পেজও আছে একটা। এই পেজটাতে একটা কভার ফটো আছে, যেটাতে পন্টিং আপনার দিকে দাঁড়িয়ে আপনি সেলিব্রেট করছেন মোহাম্মদ আশরাফুলের। ওই মোমেন্টটা কি আপনার মনে আছে, বা এটা এই ছবিটার এটা কি আপনি জানেন? হ্যাঁ, কার্ডিফের ওইটা তো ভেরি ফেমাস। আচ্ছা, আরেকটা ছবিও আছে, বা আপনার সবশেষ যেটা পোস্ট আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, আপনি এরই মধ্যে বলেছেন যে প্রতি বছর ঈদের গেট টুগেদার উইথ অঙ্কুর ক্রিকেটার্স ওয়াহিদুল গনি স্যারের বাসায় টানা 29 বছর ধরে এটা ধরে রেখেছেন।
প্রতি বছর ঈদের পরের দিন একসাথে হওয়া, লাঞ্চ করা। আচ্ছা, এইটা আসলে কিভাবে সম্ভব হয়? স্বাভাবিকভাবে তো সবাই বড় হয়ে যায়, ব্যস্ততা বাড়ে, স্টিল আপনারা ওইটা কিভাবে নিজেরা যোগাযোগ করে চলে যান? স্যারই আমাদের ফোন দিয়ে যে আসছিস তো, আমি বলি, জি স্যার। তো আমাদের সময় থেকে শুরু হয়েছে, 97 থেকে আমরা শুরু করেছি। এখন যারা প্র্যাকটিস করে ওরাও আসে, আমাদের সবার সাথে সবার কানেক্ট আছে আর কি। আমাদের ওয়াহিদ স্যারের স্টুডেন্ট আমরা যারা, যেহেতু আমরা সবাই ফ্রি প্র্যাকটিস করিয়েছেন স্যার, কোনো টাকা পয়সা নেয়নি। সব একাডেমিতে কিন্তু পেমেন্ট করতে হয়। আমাদের এই একাডেমিটা 29 বছর ধরে কিন্তু পেমেন্ট ছাড়া। স্যার উল্টা আমাকে ব্যাট দিয়েছেন আমার শুরুর দিকে, বল দিয়েছেন, সবাইকে গ্লাভস দিয়েছেন, এখনো তাই করেন। তো ওই কারণে আমাদের রিলেশনটা আমরা চেষ্টা করি, যেমন ওয়াইস স্যারের স্টুডেন্ট হিসাবে আমি যেমন আমরা 2011-তে রেস্টুরেন্ট দিয়েছিলাম, আমরা 5 জন ওয়াইস স্যারের স্টুডেন্ট মিলে। তো এইভাবে আমরা চেষ্টা করি একত্রে থাকার আর কি, স্যারের স্টুডেন্ট আমরা যারা আছি। ওকে, ফেসবুকে আরেকটা পেজের কথা বলছিলাম, মোহাম্মদ আশরাফুল, দ্য লেজেন্ড অফ বিডি ক্রিকেট, কিন্তু সেখানে আবার লিখা প্রোভাইডিং এক্সপার্ট সোলার সলিউশন, সিস্টেম ডায়াগনোসিস অ্যান্ড প্রফেশনাল কনসালটেন্সি অ্যাক্রস বাংলাদেশ। মানে এটা কোনো একটা বিজনেস পেজ, কিন্তু আপনার নাম দিয়ে খোলা। দেখেছেন কি? না। আচ্ছা, এইটা পেয়েছে আশরাফুল ভাই সার্চ দিতে গিয়ে, দর্শকদের একটু দেখাই। অনেক রকম নিউজের মধ্যে এটা একটা মজার ঘটনা বলি। এটা আসলে ঈদের একটা প্রোগ্রাম আমরা করছিলাম। তো আমি তখন ইংল্যান্ডে ছিলাম। ইংল্যান্ড থেকে জাস্ট 8 দিনের একটা ছুটি নিয়ে এসেছিলাম, যে বাসা ফ্যামিলির সাথে ঈদ করব, ক্লাব থেকে ছুটি নিয়ে এসেছিলাম। তো ওই ঈদের এই প্রোগ্রামটা করলাম। তা করার পরে আমি ইংল্যান্ডে আবার চলে গেলাম। তো আমার একটা সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেল আর কি। আমার ইংল্যান্ডে আমার প্রচুর ফ্রেন্ড সার্কেল আছে। তো এই সার্কেলটাতে আমরা বসে আমরা গল্প করছি। তো আমরা ওই গ্রুপটার নামই দেওয়া হয়েছে লিজেন্ড গ্রুপ, আমাদের যে সার্কেল লিজেন্ড গ্রুপ। তো আমরা ওই সবাই মিলে স্পেন, তারপর 4টা জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম, পর্তুগাল, ইউরোপে একটা ট্যুর করেছিলাম। তো আমরা একসাথে রাতে বসে আড্ডা মারছি, তখন ওই সারেক ভাই নাম আর কি, আমাদের যে ফ্রেন্ডটা, উনি বলছে যে আমার খুব ভাল লাগে পরিমণিকে খুব ভালো লাগে, আমি খুব ভক্ত, এই সেই। তো আমি আর কিছু বলি নাই, যে আমি যে শো করে এসেছি। তো ওই আড্ডা মেরে যখন রাতে বাসায় গেলাম, তারপরে ওনারা ফেসবুকে দেখে কি আমার সাথে ওনার একটা ভিডিও, ঠিক আছে। পরে ওই গ্রুপে ফোন দিয়ে বলে, দেখলে আশরাফুল ভাই বললো না যে ওনার সাথে পরিচয় আছে। তারপরে তো দেখলাম যে কি নিউজ টিউজ করছে যে আশরাফুল বিয়ে করছেন। তো আমার মেয়ের যে স্কুলে পড়ে, তো ওর ফ্রেন্ড আর কি, ওর মারা আমার ওয়াইফকে মেসেজগুলো পাঠাচ্ছেন, কারণ এখন তো অনলাইনে খালি নিউজ হয়ে যায় আশরাফুল বিয়ে করছেন পরিমণিকে। তো আমার ওয়াইফকে ওটা আবার পাঠাচ্ছেন আর কি। এটা তো আসলে একটা প্রোগ্রামের ছিল, ওই প্রোগ্রামের ওইটা ওনারা। রাইট। ওকে, এবার আমাদের আরেকটা মজার সেগমেন্ট, এটা হচ্ছে ছক্কা নাকি আউট। আমি এবার মার্ক দেব মোহাম্মদ আশরাফুলকে। তাকে আমি কয়েকটা প্রশ্ন করব আপনার ক্যারিয়ার নিয়ে। খুব সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। 2013 সালে আপনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শেষ হয়েছে। আপনার কি মনে আছে লাস্ট ম্যাচটা আপনার কোন ফরম্যাট ছিল, কাদের সাথে, কোথায়, কি করেছিলেন? লাস্ট আমি খেলেছিলাম আপনার টেস্ট ম্যাচ। আউট হয় নাই। আপনার লাস্ট ম্যাচটা ছিল টি20 পাল্লে কেলেতে, আপনি খেলেছিলেন, 43 করেছিলেন। না, এটা তো জিম্বাবুতে খেলেছিলাম আমি লাস্ট, জিম্বাবুতে। তাই? হ্যাঁ, এটা টি20টা যদি বলেন, আপনি তো বলেন না যে টি20 পাল্লে কালে ছিল। টি20 পাল্লে গেলেছিল, এবং দ্যাট ওয়াজ ইওর লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ। এরপরে আপনি আর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেননি আসলে? না, পাল্লে। তার আগে আপনার ওয়ানডে এবং টেস্ট হয়ে গেছে জিম্বাবুয়ের পরে। হ্যাঁ, আপনার বলি খুব কাছাকাছি টাইম, এপ্রিল মে এরকম সময়ে ছিল আর কি। সো টি20 হচ্ছে আপনার লাস্ট 47 করেছিলাম, এটা মনে আছে। অলরাইট, ঠিক আছে। এবার হচ্ছে আরেকটু মনে থাকার কথা, আপনার টি20তে আপনার অভিষেক অধিনায়ক হিসেবেই 2007 সালে। অপোনেন্ট ক্যাপ্টেন কে ছিল এবং টসে কি হয়েছিল বলেন? কেনিয়ার সাথে মনে হয়। ইয়েস, কেনিয়ার সাথে নাইরোবিতেই হয়েছিল খেলাটা।
অপোনেন্ট ক্যাপ্টেন এবং Opponent- টস মনে আছে? এটাতেও আপনি আউট। অপোনেন্ট ক্যাপ্টেন ছিল আমাদের জন্য খুবই পরিচিত স্টিভ টিকোলভ, আচ্ছা। এবং টসে বাংলাদেশ জিতেছিল এবং ফিল্ডিং নিয়েছিলেন আপনি। ওকে, আচ্ছা, এশিয়া 11-এর একটা ম্যাচ খেলছিলেন 2007 সালে ভারতে, T20 1 রান করেছিলেন। বোলার ছিল কে, কার বলে আউট হয়েছিলেন বলেন? ভুলে গেছি। ও, খুব কঠিন কঠিন প্রশ্ন, এই নামটাও খুব কঠিন। সেটা হচ্ছে নেহেমিয়া ওধিয়াম্ব। আউট, 3বারই আপনাকে আউট করে দিচ্ছে। অলরাইট, ঠিক আছে। আচ্ছা, এটা বলেন, ওয়ান ডে ক্রিকেটে আপনি তো একসময় রেগুলারই বল করতেন, 18টা উইকেট আছে আপনার, লাস্ট উইকেট কার মনে বলতে পারবেন? এটা খুব কঠিন, আসলে খুব বেশি কঠিন হয়ে গেছে। বুঝি মুজি সিমান্দা। আচ্ছা, লাস্ট কোশ্চেন, হ্যাঁ, আপনার 6টা 100 টেস্টে কোন পজিশনে আপনি সবচেয়ে বেশি 100 করেছেন বলেন? আপনি ব্যাট করেছেন ওপেনিং থেকে 7-8 নম্বর পর্যন্ত মনে হয়, কিন্তু কোন পজিশনে আপনার 100 সবচেয়ে বেশি? 6। একটুর জন্য হয়নি, 5 5 নম্বর পজিশনে। অলরাইট, থ্যাংক ইউ মোহাম্মদ আশরাফুল, আমাদের সঙ্গে আপনি ছিলেন সময় দিয়ে। আমরা আলোচনা একেবারে শেষ দিকে চলে এসেছি। শেষ দিকে মানে একটা জিনিস দিয়ে শেষ করবো, যেহেতু এই বছরটা হচ্ছে ফুটবল বিশ্বকাপেরও বছর সামনে, এবং ফুটবল হচ্ছে আমাদের কালচারের সঙ্গে এবং ক্রিকেটারদের সঙ্গে। আমি দেখেছি অনেক ক্রিকেটার, আপনারা বিশেষ করে প্র্যাকটিসে শুরু হয় ফুটবল দিয়ে, খুব ভীষণ পাগল থাকেন ফুটবল নিয়ে। ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মোটামুটি 2 ভাগ হয়ে যায় আমরা। আপনার নিজের কথা বলবেন একটু, ফুটবল বিশ্বকাপ ঘিরে প্রিপারেশন, প্রস্তুতি কি হয়, কাকে সাপোর্ট করেন, পতাকা কিনবেন কিনা? আমার বাসার সবাই ব্রাজিল করে, আমি আর্জেন্টিনা। শুধু ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় আসলে আমি খেলাটা ফলো করি, আচ্ছা। এছাড়া আমি অতটা ফলো করি অতটা না। করেন না। আচ্ছা, আপনার সন্তান, তাদের আগ্রহ কোন দিকে, স্পোর্টসে আছে? যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, তো আমার সাথে যখন থাকে তখন আর্জেন্টিনা, যখন আবার ভাইয়ার সাথে যায় তখন ব্রাজিল। ভাইয়া আবার ওদের সবাই ব্রাজিলের ড্রেস পরে দেয়। আচ্ছা, তো কিন্তু আমার ছেলে আবার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে খুব পছন্দ করে। আচ্ছা, তো আচ্ছা। যদিও এমনিতে সেই কি ফুটবল না ক্রিকেট কোনোটাতে আগ্রহ আছে? এখন আল্লাহর রহমতে সে সব স্পোর্টসই খেলছেন, এটা খুবই great, ভালো যে এনজয় করছেন সব ধরনের স্পোর্টস। আচ্ছা, রিসেন্টলি তো ধরুন ফুটবলে বাংলাদেশে একটা খুব বুম হয়েছে, হামজা চৌধুরী, সমিত সোমরা এসেছে। আপনি নিজে কি ফলো করছেন কিনা, আগ্রহ হয় কিনা বাংলাদেশের ফুটবল নিয়ে? এখন কি মনে হয় যে ফুটবলের হারানো দিন বা গৌরব ফিরিয়ে পাওয়া সম্ভব? দেখেন, ক্রিকেটের সাথে সাথে আমি মনে করি যে ফুটবলেরও ফ্যাসিলিটিস তৈরি করতে হবে। যত বেশি ফ্যাসিলিটিস তৈরি করবেন, 64টা জেলায় যেন খেলার অ্যারেঞ্জমেন্ট হয়, এইটা ইম্পর্টেন্ট। জাস্ট ওই হামজা আসলো, এখন আমরা হাইপ আসছে, এরকম যেন না, সবাই যেন খেলতে যেন পারে। দেখুন, আমরা নিজেদের ভাগ্যবান মনে করি, এখনকার বাচ্চারা কিন্তু আনলাকি, ওই সুযোগ সুবিধাটা নাই, খোলা জায়গা নাই। আমরা যখন বড় হয়েছি প্রচুর খোলা জায়গা ছিল, খেলতে পারতাম। এখন কিন্তু ছেলেপেলেরা চাইলেই খেলার জায়গা নাই। তো সব ফেডারেশনেরই খুব হাই টাইম যে সুযোগ সুবিধা তৈরি করা, দেওয়াটা আর কি। অবশ্যই ফুটবল এখন খুব ভালো লাগছে, কারণ আমাদের 97-এর আগ পর্যন্ত কিন্তু 1 নম্বর স্পোর্টস ছিল। কারণ আমি যখন ছোট ছিলাম আমি প্রচুর টিয়ার গ্যাস খেয়েছি এই মোহামেডান আবুয়ানি খেলা দেখতে গিয়ে, আপনার স্টেডিয়ামে খালি মারামারি হইতো, আলাদা একটা অনুভূতি ছিল। ওই জিনিসটা কিন্তু এখন নাই, এটা হবেও না। কারণ হলো এখন এত ইন্টারন্যাশনাল ম্যাচ, টিভি ছাড়লে আপনি খেলা দেখতে পারবেন, আগে তো এত ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল না। এই কারণে আসলে এত আর কি ক্রেজি ছিল সবাই খেলা দেখার জন্য। কিন্তু আমাদের সুযোগ সুবিধা তৈরি করতে হবে সবাই। নিঃসন্দেহে এটার কোনো বিকল্প নেই। আসলে আমরা ইন্টারভিউ শেষ করবো, কিন্তু একজনের কথা একেবারেই কিছু বলা হয়নি। ভাবিকে নিয়ে যদি কিছু না বলি আমরা, কেমন হয় ব্যাপারটা? আপনার জীবনের সবচেয়ে বড় সঙ্গী, সবকিছুর সঙ্গে আপনার পাশে থাকে, কতটা সাপোর্টিভ? কারণ আপনাকে তো আসলে বাইরে থাকতে হয় বেশি, সংসার সামলানো, বাচ্চা কাচ্চা সব। একটু যদি ভাবির কথা জানতে চাই আপনার কাছে। না, আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপিলি একটা ফ্যামিলিতে আছি। আমরা যেহেতু আপনাকে বারবার বলছি যে আমরা জয়েন্ট ফ্যামিলিতে, আমি বিয়ে করার ইচ্ছে ছিল কিন্তু অনেক আগে থেকেই, বারবার বলছিলাম 2011-এর ওয়ার্ল্ড কাপ শেষ হলে করব। তারপরে আমি বিয়ে করেছি 2015-এর ডিসেম্বরে। এর মধ্যে আমার একটা দুর্ঘটনা হয়েছে। তখন যখন ওই সময় আমার কাছে মনে হয়েছে যে আমাকে যারা যেই ফ্যামিলি থেকে আসবে সে কিন্তু জেনে শুনে আসবে যে আমার একটা দুর্ঘটনা আছে, তার মানে সে ভালো মানুষ হবে। তো আলহামদুলিল্লাহ আমার ওয়াইফটা খুবই ভালো এবং আমরা আলহামদুলিল্লাহ ভালো মতন আছি। আমার ভাইয়াও, আমার বড় ভাইটা আসলে আমাদের সংসারটা গুছিয়ে রাখছেন, কারণ আব্বা ছিলেন, আব্বা সব লুক আফটার করতে। আব্বা চলে যাওয়ার পরে যখন আমি 4 মাস, রিসেন্ট হয়তো আমি যাচ্ছি না, কিন্তু এতদিন লাস্ট ইয়ারও কিন্তু আমি প্রায় 4 মাস বাইরে ছিলাম খেলার কারণে। তো জয়েন্ট ফ্যামিলিতে
থাকতে পেরে একটা আলাদা মজা, বাচ্চাদের সাথে থাকাটা আলাদা একটা মজা। আপনার তো বাচ্চা একটা ছেলে বড়, আমার এক মেয়ে বড়, তারপর মেয়েটা একটা বড়। ছেলে, ভাইয়ার 2 মেয়ে 1 ছেলে। ভাইয়ার ছেলেটা বিকেএসপিতে পড়ে, তানজিল, ক্লাস 10-এ পড়ে, সেও ক্রিকেট খেলে। তো রেডিমেড কোচ আছে বাসায়। আলহামদুলিল্লাহ খুব ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছে। ওকে, মোহাম্মদ আশরাফুল, আমি আসলে আপনাকে ধন্যবাদ দেবো না, বাট আমি আপনাকে যেটা দিতে চাই সেটা হচ্ছে ছক্কা। পুরো ইন্টারভিউটা আপনি ছক্কা মেরেছেন, মানে সিরিয়াসলি আমি আপনার সঙ্গে, ধরুন আমি তো নিজে আপনার সঙ্গে আমার বহুদিনের পরিচয়, বাট এতটা বোধহয় এইভাবে আমরা কখনোই কথা বলাম, আজকে আপনি এত দারুণভাবে সবকিছু করেন। আমার ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইন্টারভিউ। আমার অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আশরাফুল সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ আমাদের এশিয়া পোস্ট স্পোর্টসে আসার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাদেরকেও দর্শক, এতক্ষণ আপনারা ছিলেন আমাদের সঙ্গে এই আয়োজনে। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন এবং জানাবেন আসলে কাকে দেখতে চান বা কি ধরনের আলোচনা আপনারা এখানে শুনতে চান। আজকের মতো শেষ করছি আমি ফয়সাল তিতুমির। এশিয়া পোস্ট স্পোর্টসে আবারও দেখা হবে, ভালো থাকবেন।